আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ হচ্ছে এই ভিডিওতে আপনাদের জন্য দুইটা বিষয়ের উপরে আমি সলিউশন নিয়ে আসছি, সেটা হচ্ছে আইএলটিএস রাইটিং অ্যান্ড আইএলটিএস স্পিকিং। সো আইএলটিএস রাইটিং এ যারা প্রবলেম ফেস করছেন, বিশেষ করে যাদের বেসিক খুবই দুর্বল এবং যারা 6.5 পেতে চান অথবা 7ও পেতে চান, তাদের জন্য এই একটা সলিউশন হতে যাচ্ছে আপনাদের। যারা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের রাইটিং শিখতে চাচ্ছেন এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের স্পিকিং শিখতে চাচ্ছেন এবং স্পিকিং সেকশনে, রাইটিং সেকশনে আপনি 6.5 এনশিওর করতে চাচ্ছেন, তাদেরকে বলবো এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। এই আমি 30 মিনিটের মধ্যে আপনাদের যে একটা প্যাকেজ, যে একটা সলিউশন দিব, সেটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে বাংলাদেশের আর কেউ আর কোথাও এই ধরনের সলিউশন, এই ধরনের সমস্যা সমাধান আপনাদের দিতে পারবে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদেরকে নক করে বলে, ভাই আমার রাইটিং এ সমস্যা, আমি রাইটিং লিখতে পারি না, রাইটিং এ প্রচুর সমস্যা, প্যারাফ্রেজিং এ সমস্যা, ভোকাবুলারিতে সমস্যা, দেন হচ্ছে কোয়েশ্চেন বুঝি না, বডিতে কি লিখবো সেটা জানি না। তো আমি প্রথমেই এই ভিডিওতে আমি রাইটিং, আলস রাইটিং নিয়ে কথা বলবো, দেন হচ্ছে আমি স্পিকিং এ যাব। রাইটিং এর সাথে কথা বলার সাথে সাথে আপনাদের জন্য যে সলিউশনটা নিয়ে আসছি সেটা হচ্ছে আলস রাইটিং মাস্টার ক্লাস টাস্ক 2 উইথ কোয়েশ্চেন ব্যাংক। বিশেষ করে কেন আমরা মাস্টার ক্লাস টাস্ক 2 দিয়েছি সেটা আপনারা বুঝতে পারবেন, এবং কোয়েশ্চেন ব্যাংক কেন। কেননা রাইটিং, যখন আপনি এই সেকশনটা স্টার্ট করেন, প্রিপারেশন নেন, সেলফ প্রিপারেশন নেন, তখন আপনার কাছে মনে হয় যে আমি একটা মহাসাগরের মধ্যে পড়েছি এবং মহাসাগর থেকে আমি কিভাবে উতরিব সেটার কুল কিনারা নাই। আপনাদেরকে আমি বলবো, আইএলটিএস রাইটিং এ যা দরকার, যা লাগে তাই পড়া উচিত। যা দরকার একটা স্কোর তোলার জন্য, আপনার যা দরকার, আপনি এখানে মহাসাগর বিদ্যাসাগর পণ্ডিত হয়ে যাবেন তা কিন্তু না। আপনাকে শিখতে হবে যে একটা ইন্ট্রোডাকশন কিভাবে লেখে, আপনাকে শিখতে হবে একটা বডি কিভাবে লেখে, আবার সেই শিখতে হবে যে আপনার বডির মধ্যে কয়টা প্যারা থাকে, একটা বডির মধ্যে কয়েকটা সেন্টেন্সে লিখতে হয়, কি কি ম্যাটেরিয়ালস গুলো দিলে আমি একটা রাইটিং এ ভালো স্কোর তুলতে পারবো। সো আপনাদেরকে প্রথমে আমি নিয়ে যাচ্ছি টেবিল অফ কন্টেন্টে। আমরা প্রথমে আইএলটিএস রাইটিং এর ইনস এন্ড আউটস দিয়েছি, যে কি কি বিষয়ের উপরে আপনার লক্ষ্য রাখতে হবে, কি কি বিষয়ের উপরে আপনি ফোকাস করলে আইএলটিএস রাইটিং এ 6.5, 7.5 পেতে পারেন। এবং আইএলটিএস এর রাইটিং এর ফরম্যাটটা কি, যেহেতু আপনি আইএলটিএস পরীক্ষা দিবেন, রাইটিং এর ফরম্যাট আপনাকে অবশ্যই জানতে হবে। আমি যেহেতু আমি এখানে কথা বলছি শুধুমাত্র যারা একাডেমিক আইএলটিএস দিবেন তাদের জন্য, স্ট্যান্ডার্ড একাডেমিক আইএলটিএস দিবেন তাদের জন্য, এবং স্কোর ক্যালকুলেশন কিভাবে হবে এবং রাইটিং ট্যাক্সের চেকলিস্ট কি, এবং আপনারা যে কোয়েশ্চেন গুলো আমাদেরকে করে থাকেন সেগুলো, এবং একটা আইডিয়াল ফরম্যাট কি হবে সেটা আমি এখানে ম্যাজিক ফরম্যাট, আমি বলি যে ব্ল্যাক ম্যাজিক ফরম্যাট আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। এই ফরম্যাটটা যদি কেউ ফলো করেন, টু বি অনেস্ট 6.5 এনশিওর, আপনি মাস্ট এনশিওর করতে পারবেন। আচ্ছা, সো কথা না বাড়িয়ে এই হচ্ছে আমরা অথর, আমি হাসান আহমেদ এবং এস এম আবু নাইম সরকার, দ্য প্রফেসর অ্যাসমেন্স আমরা ডাকি। স্যার দীর্ঘ 15 বছর এক্সপিরিয়েন্স, এন্ড আমি হচ্ছে লাস্ট 4 ইয়ার এক্সপিরিয়েন্স। সো এখানে আমরা আপনাদেরকে প্রথমে আমাদের দেশের যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কে আমরা তুলে ধরেছি, এবং আপনি কিভাবে সঠিক পর্যালোচনা করে আপনি কিভাবে সঠিক পন্থায়, সঠিক ওয়েতে আইএলটিএস রাইটিং এ ভালো করবেন সে বিষয় নিয়ে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি, যাতে করে আপনাকে কোনো ভিডিও দেখতে হয় না, দৌড়াদৌড়ি করতে হয় না, কোনো টিচারের পিছনে গিয়ে আপনি সময় নষ্ট বা কোচিং সেন্টারে গিয়ে আপনার যেন সময় নষ্ট না হয়। কারণ আপনার টাকাও যাবে, সময় যাবে, তখন আপনি কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না। এবং কি কি বিষয়ের উপরে আলোচনা করেছি তা নিয়ে আপনাদেরকে আমি একটা বিস্তারিত, একটা সুন্দর একটা ধারণা দিয়েছি। এখান থেকে যদি এই যে প্রথম যে ইনস এন্ড আউটসটা যদি পড়ে আপনি মোটিভেট না হন, তার মানে আমি বলবো আপনি আইএলটিএস দেওয়ার যোগ্যতা রাখেন না, অথবা আপনি আমার এই জিনিসটা পড়েন নাই। কারণ এখানে এমন ভাবে মোটিভেশন দেওয়া হয়েছে যে বাস্তবিক অভিজ্ঞতা নিয়ে এসে আমাদের দেশের যে প্রচলন শিক্ষা ব্যবস্থা সেগুলোতে
যে আলোচনা করেছি সেগুলো সম্পর্কে আলোচনা করে, এবং আপনি কি ওয়েতে কোথায় যে আটকাবেন, কি কি বিষয়ের উপর আপনাকে খেয়াল রাখতে হবে, সব দিয়ে আমি আপনাদেরকে এমন ভাবে মোটিভেট করেছি ইনশাল্লাহ আপনি বেস্ট কিছু করতে পারবেন। তবে আলসে রাইটিং এর উপর আপনাকে 4টা বিষয়ের উপরে অবশ্যই ফোকাস দিতে হবে, এখানে আমি দিয়ে দিছি। আচ্ছা, এখন আসেন এইটা পড়বেন, যারা বইটা নিবেন প্রথমেই এই বইটা পড়বেন। এই বইটা এবং আমাদের এই অফ ইংলিশে যারা পড়েছে তাদের এই যে একটা ফিডব্যাক আপনাদেরকে আমি দেখাইছি, এটা হচ্ছে গুগল থেকে নেয়া, গুগলে ফিডব্যাক দেওয়া ছিল 3 উইকস এগো। ওকে, এগুলো নিয়ে আমি ডিরেক্ট কথা বলবো না, আপনাদেরকে আমি বলবো প্রথমেই যে কি কি কোয়েশ্চেন আপনারা করেন, আইএলটিএস রাইটিং টাস্ক কিভাবে লিখতে হয়, কি এইটার কি কোনো ফরম্যাট ফলো করে, এইটার মেইন স্ট্রাকচারটা কি, ব্যান্ড 7+ ইন্ট্রোডাকশন কিভাবে লিখবো, এসেতে কয়টা বডি লিখবো, কনক্লুশনে কি নতুন আইডিয়া দিব কিনা, কনক্লুশনটা কিভাবে শেষ করতে হবে, এবং ব্যান্ড 7+ কনক্লুশন আমি কিভাবে লিখবো, এ ধরনের প্রশ্ন। এখন দেখেন আলস রাইটিং এ যারা প্রবলেম ফেস করছেন তাদেরকে আমি একটা বেসিক বিষয় আলোচনা করে ফেলি প্রথমেই। আপনি সব সময় মনে রাখবেন আলস রাইটিং টাস্ক 2 একটা এসে রাইটিং, এখানে 4টা অংশের উম, মধ্য থেকে আপনাকে অবশ্যই 4টা অংশ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। কারণ আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর মধ্যে আপনার 4টা অংশ, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে বডি 1, বডি 2 এবং কনক্লুশন। অনেকেই বলবে 3টা অংশ, বা অনেকেই বলবে যে ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন। না, আপনাকে আপনি আমি 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 মনে করছি যে আপনি একটা বাচ্চা, আপনি প্রথমেই বেসিক থেকে শিখবেন। সো আপনাকে একদম এই বইয়ে ক্লিয়ার করে দিয়ে দিলাম যে আপনার হচ্ছে ইন্ট্রোডাকশন এবং পার্ট বডি প্যারা 1 এবং বডি প্যারা 2, এন্ড দেন হচ্ছে কনক্লুশন, তাহলে 4টা বিষয়। এবং এখানে আইডিয়াল ফরম্যাটটা কি, এইটা আইডিয়াল ফরম্যাটটা সাজেস্ট বাই ক্যামব্রিজ ইউনিভার্সিটি। দে সাজেস্ট দ্যাট ইউ নিড টু এনশিওর অ্যাবাউট দ্য ফোর ফরম্যাট। আমি বলছি যে আপনাকে অবশ্যই স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে, এবং 4টা পার্ট, যে 4 পার্ট সম্পর্কে আপনাকে আইডিয়া নিতে হবে, একদম বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি। এই বই থেকে আমি যেভাবে আপনি শিখতে পারবেন এবং আমি যেভাবে লিখছি, এবং বইয়ে যে যে বিষয়গুলো উল্লেখ করেছি তার মধ্যে প্রথমেই আপনাকে একদম বাচ্চাদের মতন ধরে বোঝাই দিচ্ছি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আপনাকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। এখন ইন্ট্রোডাকশনে কি লিখবো ভাই, আমি তো কিচ্ছু জানি না। আপনার কিচ্ছু জানতে হবে না, বইটা নিবেন, প্রথম ইন্ট্রোডাকশন কিভাবে লিখে সেটা শিখে ফেলবেন। এখানে আমরা ইন্ট্রোডাকশন লিখা শিখাইছি, কিভাবে শিখাইছি, এখানে ধরেন আপনাকে যে কোয়েশ্চেনটা করা হয়েছে সেই কোয়েশ্চেনটাকে আপনি প্যারাফ্রেজ করবেন। কোয়েশ্চেনটা যখন প্যারাফ্রেজ করবেন তখন আপনার ইন্ট্রোডাকশনের একটা পার্ট কমপ্লিট হয়ে গেল, একটা সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে আপনি চিন্তা করেন, আপনি যখন কোয়েশ্চেনের প্যারাফ্রেজ করতে জানবেন তখনই আপনি ভালো স্কোর তুলতে পারবেন। তাহলে আমি এই বইয়েতে ভালো স্কোর তোলার জন্য কোয়েশ্চেন প্যারাফ্রেজ কিভাবে করতে হবে, কি কি ওয়েতে করতে পারবেন, এবং কোয়েশ্চেন প্যারাফ্রাইজ করলে কি কি লাভ, সেই বিষয়গুলো আপনাদেরকে আমি বইয়ের প্রথমে দিয়ে দিছি, ইন্ট্রোডাকশন সেকশনে ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়। এবং এখানে আপনাকে একটা থিসিস স্টেটমেন্ট লিখতে হবে। এখানে থিসিস স্টেটমেন্টটা আসলে কি, এখন এখানে আমি বলছি। থিসিস স্টেটমেন্টটা হচ্ছে যে আপনি এখানে এটার পক্ষে আছেন নাকি বিপক্ষে আছেন, আপনার এখানে একটা অপিনিয়ন দেয়া। এই অপিনিয়নটা আপনি দিবেন কোয়েশ্চেনের উপরে একটা বেস করে। ধরেন আপনাকে কোয়েশ্চেন করা হলো, কিছু মানুষ মনে করছে যে আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ শেখা দরকার, অন্য মানুষ মনে করছে যে ফরেন ল্যাঙ্গুয়েজ না, আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ উপর ভালো দক্ষতা থাকা দরকার। আপনি এরপরে তারা একটা প্রশ্ন করেছে, আপনি কি এর সাথে এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন। এই যে কোয়েশ্চেনটা করলো, এটাই হচ্ছে আপনার থিসিস স্টেটমেন্ট আপনাকে দিতে হবে। যে আপনি বলবেন হ্যাঁ, সব কিছুর উপর উপর উক্ত বিষয়গুলো বিবেচনা করে আমি মনে করছি যে এই বিষয়টা যুক্তিসঙ্গত। কোন বিষয়টা, ওই যে কিছু মানুষ মনে করছে যে ফরেন ল্যাঙ্গুয়েজ পাশাপাশি শেখা দরকার তাদের, অথবা না আমি মনে করছি যে ফরেন ল্যাঙ্গুয়েজ না, আমাদের দেশের যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটাকে ভালোভাবে দক্ষ হয়ে সেটা সম্পর্কে আরো বিস্তারিত জানা উচিত, আপনি এরকম বলছেন। সো এটা হচ্ছে দিস স্টেটমেন্ট। আউটলাইন স্টেটমেন্ট কি, আপনি বডি প্যারা 1 এবং বডি প্যারা 2 তে কি লিখবেন সেই বিষয়টা এখানে বলছি আর কি। এটা ভেরি অপশনাল, এটা আপনি স্কিপ করেন। এটা ব্যান্ড 9 লেভেল যারা লিখতে চায় তারা নর্মালি দিয়ে থাকে। তবে আপনারা ব্যান্ড 7 চাচ্ছেন, 7+ চাচ্ছেন, ধরেন আপনি আলসের
রাইটিং সেকশনটা ভেরি ভেরি টাফ, তারপরও আপনি 6.57 পাবেন। এর থেকে আপনার দরকার নাই, কারণ এখানে আপনাকে আমি শিখাচ্ছি কিভাবে রাইটিং লিখতে হয়। নট অনলি যে আপনি আইএলটিএস এর রাইটিং শিখে শুধু এক্সামে ভালো করবেন, আপনি ইউনিভার্সিটিতে যখন একটা অ্যাসাইনমেন্ট লিখবেন, ইউনিভার্সিটিতে এসে যখন আপনাকে এসে রাইটিং দেওয়া হবে, তখন আপনি ইন্ট্রোডাকশনে কি কি লিখতে হবে সেই বিষয়গুলো আপনি অতি সহজে বুঝে যাবেন, এবং কোন সেন্টেন্স গুলো লিখলে আপনি ভালো মার্কস পাবেন সেটাও কিন্তু আপনি আয়ত্ত করে ফেলতে পারবেন। বডি ওয়ানে কি বলছে, যে বডি ওয়ানে বলছে যে টপিক সেন্টেন্সটা আছে, ওই যে প্রথমে বলছিলাম কিছু মানুষ মনে করছে যে দেশে আপনার নিজস্ব ভাষার দক্ষতার পাশাপাশি অন্যান্য ভাষার প্রতি দক্ষতা থাকা দরকার, তো সেটাকে আমরা একটা টপিক ধরছি, সেটাকে আমরা থিসিস স্টেটমেন্ট বলছি এখানে। কেননা ওই যে আপনি অপিনিয়ন দিছিলেন, অপিনিয়নটা যে পক্ষে দিছিলেন সেই পক্ষেরটাই হচ্ছে আপনার হচ্ছে টপিক সেন্টেন্স। তো এখানে আপনি যে টপিকের উপর কথা বলছেন সেই টপিক নিয়েও কথা বলবেন। আচ্ছা, কেন ওই টপিকটা আপনি চয়েস করেছেন, কি কি কারণ আছে, মানে রিজন আপনাকে দিতে হবে। তাহলে আপনাকে চিন্তা করেন একটা বডিতে 4টা প্যারা, সো 4টা টপ বিষয়ে আপনাকে একটা বডিতে ইনক্লুড করতে হবে। তাহলে আমি বলছি যে প্রত্যেকটা বডিতেই 4টা বিষয় আপনাকে ইনক্লুড করতে হবে। কনক্লুশনে এসে আপনাকে ওই যে থিসিস স্টেটমেন্ট বা টপিক সেন্টেন্সটাকে রিস্টেট করে আপনি সেটাকে সামারি, বডি প্যারার সামারি নিয়ে এসে একটা রিকমেন্ডেশন দিবেন। আপনাকে অবশ্যই এখানে নতুন আইডিয়া বা নতুন কিছু অ্যাড করবেন না, ওইটা কি দিবেন। সো আপনারা এই বইতে 4টা বিষয়ের উপরে ইন্ট্রোডাকশন, বডি ওয়ান, বডি টু এবং কনক্লুশন স্টেপ বাই স্টেপ শিখবেন। বাংলাদেশে কেউ রাইটিং এ এইভাবে স্টেপ বাই স্টেপ শিখিয়ে রাইটিং এর স্কিল, দক্ষতা বা রাইটিং এর যে কার্যকারিতা শিখিয়েছে বলতে পারবো না। কেননা আমরা অনেক কোচিং করেছি, আমরাও কোচিং করেছিলাম বাংলাদেশে, আমাদেরকে শুধু শেখানো হয়েছে এটা ইন্ট্রোডাকশন, এটা বডি লিখতে হয়, কনক্লুশন, দ্যাটস ইট। বাট এই যে বিষয়ের উপরে আপনাকে যখন একটা প্রত্যেকটা পার্টে আপনাকে দড়িয়ে দড়িয়ে কয়টা সেন্টেন্স হতে পারে, কি কি সেন্টেন্স হবে, সবগুলো আমরা এই বইতে পর্যালোচনা করে দিয়েছি। তার মানে হচ্ছে আপনি রাইটিং এ উস্তাদ হতে সক্ষম, আপনি যে কোনো ভাবে উস্তাদ হয়ে যাবেন ইনশাল্লাহ। এখন দেখেন আমরা বলছি এই বইতে যে এসে রাইটিং যে করবেন তার কয়টা টপিক, কি কি উপায় আছে এবং কিভাবে আপনি চিনবেন। এগ্রি ডিসএগ্রি এসে যদি আসে, এই বিষয়গুলো উল্লেখ থাকবে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসলে অথবা আউট হয়ে এসে যদি আসে, আউট হয়ে অথবা অ্যাডভান্সেড ডিসঅ্যাডভান্টেজ, তো দেখলে আপনি চিনতে পারবেন যে এইভাবে বলবে যে ডু অ্যাডভান্টেজ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, ওকে বোথ ভিউ, ডিসকাস দ্য বোথ ভিউ, গিভ ইউর অপিনিয়ন, এরকম থাকবে। ডাবল কোশ্চেন অথবা কজ এন্ড ইফেক্টস অর প্রবলেম সলিউশন, যেগুলো আসে সেগুলো আপনি এই বিষয়গুলো দেখলে আপনি চিনতে পারবেন যে এগুলো। ডাবল মানে টু, আপনি দুইটা, একটার মধ্যে দুইটা কোয়েশ্চেন যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে এটা ডাবল কোয়েশ্চেন। এখন ইন্ট্রোডাকশন, আপনাকে আগেই বলছি, আপনাকে যদি ব্যান্ড 7+ পেতে হতে, আপনাকে আমি কি বলছি, আগেও বলছি আপনাদেরকে, কি বলছি যে ব্যান্ড 7+ যদি পেতে চান অবশ্যই আপনাকে ইন্ট্রোডাকশনের প্রতি মনোযোগ দিতে হবে। কারণ ইন্ট্রোডাকশনের যে পার্ট গুলো আছে তার মধ্যে বিশেষ করে দুইটা পার্ট, একটা হচ্ছে কোয়েশ্চেন প্যারাফ্রেজ আর একটা হচ্ছে অপিনিয়ন স্টেটমেন্ট, অথবা আপনার পজিশন অন দ্য টপিক, ইওর পজিশন অন দ্য টপিক, আপনার পজিশনটা আপনি কি বলতে চাচ্ছেন সেটা আপনি থিসিস স্টেটমেন্ট বা অপিনিয়ন স্টেটমেন্টে দিয়ে দিবেন। আচ্ছা, তো কি কি স্টেপে আপনি চিনতে পারবেন যে আপনি একটা ইন্ট্রোডাকশন কি ওয়েতে লেখা যায়, আপনাকে আমি কয়েকটা ভাবে লিখে শিখাবো। এবং এখানে আমরা বলছি না যতগুলো টাইপ আছে প্রত্যেকটার এক এক করে ধরে নিয়ে এসে আমি কিন্তু ইন্ট্রোডাকশন শেখাচ্ছি। তার মানে কি, দেখেন আলসের যখন কোচিং করি আমরা তখন তারা হয়তো দুই একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করে এবং সেটা দেখিয়ে 7 থেকে 8টা ক্লাস করে আপনাকে বিদায় দিয়ে দেয়, এবং আর একটা সেকশন নিয়ে কাজ করে, লিসেনিং অথবা রিডিং অথবা, তখন আপনি ভালোভাবে মনোযোগ দিতে পারেন না। এবং আসলেই কোচিং করে আসলে আপনি এত ভালো শিখতেও পারবেন না, আমরাও শিখাতে পারবো না। এখানে একটা বিষয় থাকে যে আপনাকে যদি ওইভাবে দৌড়ে দৌড়ে শিখাতে যাই তাহলে আমার কয়েকটা মাস চলে যাবে। সো আপনারও এতটা সময় নাই, একটা টিচারও কিন্তু এতগুলো স্টুডেন্টকে মেনটেন করে এতগুলো ক্লাস নিতে পারে না, তারও সীমাবদ্ধতা আছে, কস্টিং এরও ব্যাপার আছে, টাইম এন্ড এফোর্ট
আমি এই যে ইউকেতে আসছি বা ইংল্যান্ডে আছি, এখানে আসার পরে আমার কাছে একটা বিষয় মনে হলো যে টাইম ইজ মানি, বিকজ দে প্রোভাইড as much as possible as money on the basis of your time. That means if your effort, they counted by your time and they will pay for this one. To be honest, আপনার এফোর্টের উপরে তারা এতটা ফোকাস না করে আপনি কতটা সময় দিয়েছেন, কতটুকু সময়ে কাজ করেছেন, বাই দ্য ওয়ে, সো আপনাকে অবশ্যই তারা ওইভাবে মূল্যায়ন করে। আমি ধরেন একটা সুপার স্টোরে কাজ করছি সিনিয়র হিসেবে, তো এখানে তারা আমাকে, আমি হোয়াট এভার ইজ মাই পজিশন, then they don't bother about that, to be honest. Only bother about that they আপনি কতটুক রুটার মধ্যে কতটুক সময় দিয়েছেন ওই অনুযায়ী আপনাকে পে করবে। যেমন ঘন্টার 12 পাউন্ড, 12 পাউন্ড 50 অথবা 11 পাউন্ড 44 তারা পে করে। সো টাইম ইজ মানি, এই জন্যই বললাম যে আসলে টাইম দিয়ে এতটা করে করা সম্ভব হয় না। এই যে বইটা আমরা করেছি প্রায় 1 বছর লেগেছে এই বইটা রেডি করতে, এবং আপনাদের মতো করে যেন আপনারা ক্লাস না করেও যেন আলসের এই বইটা দিয়ে আপনি ব্যান্ড 7+ পেতে পারেন। সো কোয়েশ্চেন প্যারাফ্রেজ, ধরেন একটা কোয়েশ্চেন আমরা নিলাম, the recent year more and more people are choosing to read ebooks rather than the paper books. That means the e-version of books, e-version of context, ধরেন হচ্ছে অনলাইন নিউজ পেপার, অনলাইন বুকস, পিডিএফ বুকস, রেদার দেন দ্য প্রিন্টেড বুকস, যেগুলো আমরা হাতে যেগুলো প্রিন্ট করা বই সেগুলোর কথা বলছে। আপনি কি মনে করেন ডু দ্য অ্যাডভান্টেজ আউট ওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ? তার মানে কি এই যে ইবুক এর যে অ্যাডভান্টেজটা সেটা ডিসঅ্যাডভান্টেজও বেশি? আপনি যদি মনে নেন হা, তাহলে হা, যদি না বলেন না আমি মনে করছি না, কেন মনে করছি না সেটা নিয়ে কথা বলবো। সো জেনারেল আইডিয়া অন দ্য টপিকস, দ্যাট মিনস কোয়েশ্চেন প্যারাফ্রেজ, আমরা কি করছি প্রথমে একটা চাঙ্কিং দিলাম, এইটাকে আমরা ব্যান্ড 7+ চাঙ্কিং। দিস it has been claimed that a growing number of individuals, that means ধরেন রিসেন্ট, এই কথাটা যদি আপনি শেষে নেন বেটার, এই কথাটা যদি আপনি শেষে লিখে দেন রিসেন্ট ইয়ার্স, ইন রিসেন্ট টাইম, দ্য কন্টেম্পোরারি টাইম এন্ড লাস্ট ডিকেডস, এই কথাটা পরে আপনি সবসময় মাথায় রাখবেন একটা প্রশ্নের মধ্যে, সব সময় একটা প্রশ্ন যখন আপনি উত্তর করতে যাবেন সব সময় সেটার যে সময়টা উল্লেখ থাকে সেটা আপনি লাস্টে দিবেন। আমি লাস্টে দিছি সেটা আমি পরে বলছি। তো মোর এন্ড মোর পিপল, দ্যাট মিনস অনেক পিপল, সো আমি সেটাকে বলছি এ গ্রোয়িং নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, পিপলের সিনোনিম ইন্ডিভিজুয়ালস, আ গ্রোয়িং নাম্বার অফ, এটা একটা ফ্রেজ, মোর এন্ড মোর এর একটা ফ্রেজ, and are incredibly enjoy, that means choosing এর জায়গায় আমি বললাম আর incredibly, সো এখানে আমরা আর না দিয়ে কিন্তু হ্যাভ বিন দিতে পারি, যদিও এই সেন্টেন্সের মধ্যে ইট হ্যাজ বিন দিয়ে ফেলছি সেই জন্য আমরা এর জায়গায় আর রাখলাম। যদি আপনি আর না রাখেন তাহলে এখানে আপনি হ্যাভ বিন দিয়ে দিবেন, আপনি ভালো স্কোর পাবেন, আরো ভালো স্কোর পাবেন, তাদেরকে বলে দিলাম এখানে আর এর পরিবর্তে হ্যাভ বিন ইউজ করতে পারেন। এনজয়িং to read online version of content and text, that means ebook. ওকে, তো ই ভার্সন অফ বুকস বলতে পারেন। ইনস্টেড অফ, রেদার দেন এর সিনোনিম ইনস্টেড অফ, ফর বুকস, দ্যাট মিনস হচ্ছে প্রিন্টেড ট্যাক্স, তবে প্রিন্টেড বুকস ইন রিসেন্ট ইয়ার্স, ইন লাস্ট ডিকেডস, এটা বলতে পারেন। এটা হচ্ছে কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করে ফেলাম। এখন হচ্ছে আপনার ওই যে থিসিস স্টেটমেন্ট বা অপিনিয়ন স্টেটমেন্ট এর উপরে বেস করে আপনাকে দিতে হবে। সো আপনি যেটা মনে করছেন, এখানে দুইটা টপিক, একটা হচ্ছে ই বুক আর একটা হচ্ছে পেপার বুকস। সো আমি মনে করছি যে while both benefits and drawbacks are associated with this topic, যদিও এই যে বেনিফিট, এটা আমি বেনিফিটটা হচ্ছে অ্যাডভান্টেজের পরিবর্তে লিখছি, ড্রব্যাকসটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজের পরিবর্তে লিখছি, আর অ্যাসোসিয়েট উইথ বোথ টপিকস দুইটাই সামঞ্জস্য। দ্য পজিটিভ অ্যাসপেক্ট, ধরেন আমি পজিটিভ অ্যাসপেক্ট মানে হচ্ছে দ্য অ্যাডভান্টেজ অফ, দ্যাট মিনস হচ্ছে দ্য ই বুকের অ্যাডভান্টেজের কথা বলছি, যে টেক প্রেসিডেন্ট ওভার মানে হচ্ছে যে আউট হয়ে এইটার কথা আমি বলছি, আউট হয়ে। দ্য নেগেটিভ,
কনসিকুয়েন্সেস দ্যাট মিনস হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, বিকজ আমি একটা রিজন দিয়ে দিলাম, বিকজ ইবুকস আর ইজি অ্যাভেলেবল কম্পেয়ার টু দ্য প্রিন্টেড টেক্সট অ্যান্ড কনটেক্সট। দ্যাট মিনস হচ্ছে আমি বলে দিলাম যে একটা রিজন দিয়ে দিলাম এখানে। ও আচ্ছা তাই, ওকে। দেন হচ্ছে হ্যাঁ এই জন্যই আমি বলছি যে এই কারণেই আসলে বলছি আমি এটার অ্যাডভান্টেজটা ডিসঅ্যাডভান্টেজের চেয়েও অনেক বেশি। অলরাইট, এইটা গেল। তবে মনে রাখবেন ইন্ট্রোডাকশনের 2 থেকে 3টা সেন্টেন্সের মধ্যে লিখতে হয়, এবং প্রত্যেকটা প্রশ্ন যখন প্রশ্ন করবে তখন অবশ্যই প্যারাফ্রেজ দিবেন। কখনোই প্রশ্নের মধ্য থেকে কোনো ওয়ার্ড, কোনো সেন্টেন্স হুবহু কপি করবেন না। যদি আপনি কপি করেন তাহলে আপনি ওই জায়গাতে কোশ্চেন প্যারাফ্রেজিং এ মার্কস পাবেন না। দ্যাট মিনস ইউ লুজ ইয়োর মার্কস। সো মাস্ট ট্রাই ইউ থম দ্য এক্সাম, keep in your mind, don't don't copy paste any of this word from the question. That means you need to have a good mind, you need to have a good paraphrasing when you get the কোয়েশ্চেন। সো আপনি যখন কোয়েশ্চেনটা পাবেন আপনার মাইন্ডের মধ্যে রাখতে হবে যে এখানে আমি কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করব, এবং অপিনিয়ন স্টেটমেন্টটা সেই অনুযায়ী আমরা কি করব, দিব। তো এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন। এইটা আমি ইন্ট্রোডাকশন নিয়ে কথা বললাম। তার মানে কি হচ্ছে, আপনাকে প্রত্যেকটা ইন্ট্রোডাকশন এই বইয়ে আপনাকে এইভাবে আমরা শিখিয়েছি। তা আমি বলবো এটলিস্ট আপনি প্যারাফ্রেজিং যদি শিখতে চান, একটা ইন্ট্রোডাকশন লেখা শিখতে চান, মানে রাইটিং এ শিখতে চান, তাহলে অবশ্যই এই বইটা আপনার অবশ্যই কেনা উচিত। আপনারা কি মনে করছেন? আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানান, আমি আশা করছি কমেন্টের মধ্যে জানাবেন। তো এই কথাই বলছিলাম। সো এইভাবেই কিন্তু আপনি ইন্ট্রোডাকশনটা শিখতে পারবেন ধরে ধরে। সো ডিসিশন আপনার, আপনি বইটা নিবেন কিনা। আমি কখনোই ফোর্স করব না। বাই দ্য ওয়ে, I don't get enough time to give you the more advice, give you the more suggestion. The best idea to get this book and watch my videos on the YouTubes from the H Career Academy. You can get all the videos from my live class and private class. So that means you got the help with that, and you got the books. You best wishes for your exam. আমি হাঁপায়ে যাচ্ছি, দ্যাট মিনস হচ্ছে আমার অনেকগুলো কাজ, তার মধ্যে কাজের মধ্য থেকেও আমি কিন্তু সময়টা বের করতে পারছি না। এই এই দেশে ধরেন আপনি যখন দেশের বাইরে আসবেন তখন নিয়ারলি আমি ধরেন বাই 1 আওয়ার আমি যদি একটা জায়গায় কাজ করি তাহলে আমাকে তারা বাংলাদেশি টাকায় 2,000 টাকা দিবে। তো আপনারা বুঝতে পারছেন, আমি যদি যদি একটা কোর্স করতে করাইতে যাই আমাকে অনেক সময় স্পেন্ড করতে হয়। সো সেজন্য আমি ভাবলাম যে কোর্স না, আপনাদেরকে বেস্ট ওয়ে হচ্ছে এটা একটা আহ, এটা আমি বই বলবো না, আপনাদের হচ্ছে এটা একটা নোট আপনাদের এমন ভাবে ধরে দেওয়া হয়েছে যা দরকার আছে তাই। কিন্তু এখন আসেন বডি, আপনাদেরকে আমি দেখাই বডি আর ইন্ট্রোডাকশনে কি কি চাঙ্ক ইউজ করবেন। আপনাকে যখন একটা ইন্ট্রোডাকশনের প্রথম সেন্টেন্সটা শুরু করবেন তখন আপনার উচিত হচ্ছে এই কয়টা চাঙ্ক থেকে যে কোনো একটা চাঙ্ক দিয়ে স্টার্ট করবেন। যে কোনো একটা চাঙ্ক দিয়ে আপনি স্টার্ট করেন, শুধু স্টার্ট করবেন এটা দিয়ে, তারপর হচ্ছে কোশ্চেনের জায়গায় ফেসটা শুরু করে দিবেন। আমি ওই যে এখানে আমরা বলছি এক্সাম্পল দিয়ে আমি বলছি যে ইট হ্যাজ বিন আর্গিউ দ্যাট, এটা হচ্ছে একটা চাঙ্ক, এই চাঙ্কটা ইউজ করে তারপর হচ্ছে আপনি কোশ্চেন প্যারাফ্রেজ করতে যাবেন। মানে a growing number of people are now spend more and more time on the smartphone than they have been watching TV in the recent days. Okay. এখানে ওপিনিয়ন স্টেটমেন্ট কি কি টাইপের হইতে পারে ধরেন আপনাকে আমি ওপিনিয়ন স্টেটমেন্ট একটু আগে শিখাইলাম, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের এই যে হচ্ছে একটা ওপিনিয়ন স্টেটমেন্ট। এটা যদি আপনি যদি লিখতে চান এগ্রি ডিসএগ্রি এইটা দিয়ে শেষ করতে পারেন। আপনি যদি লিখতে চান বোথ ভিউ এসে এটা দিয়ে লিখতে পারেন। আপনি যদি লিখতে চান ডাবল কোয়েশ্চেন এসে এটা দিয়ে লিখতে পারেন। সো এইটা দিয়ে লিখবেন, এবং এই বিষয়গুলোই কিন্তু আমি টাইপে আপনাদেরকে শিখিয়েছি। এখানে আমি কিন্তু প্রত্যেকটা টাইপ কিন্তু দিয়ে দিছি আপনারা, এবং কোয়েশ্চেনটা ভেঙে ভেঙে দিছি। যেন সাম চিলড্রেন স্পেন্ড মোর আওয়ার এভরিডে অন স্মার্টফোন, ডু ইউ থিংক ইজ এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্টস? দ্যাট মিনস আপনি কি এগ্রি করছেন ডিসএগ্রি করছেন এটার কথা বলছে। তো সেগুলো বাংলায় ইয়ে করে দিলাম যে ইট হ্যাজ বিন ক্লেম দ্যাট গোয়িং নাম্বার ইয়াংস্টার আর স্পেন্ডিং দেয়ার
productive time on the digital device, that means smartphone, due to its due to ডিটা হচ্ছে এটা হতে পারে, এটা বাই মিস্টেক হয়ে গেছে, এটা ডিটা স্মল লেটার হবে। সো why why because due to মানে because এর বদলে আমরা বলি due to wing to, সো এটা হচ্ছে ইটস ওয়াইড অ্যাভেলেবিলিটি অ্যান্ড দ্য অ্যাফোর্ডেবিলিটি রেগুলারলি। এই যে স্মার্টফোনের অ্যাভেলেবিলিটির কথা বলছে, এটা অ্যাফোর্ড করতে পারছে রেগুলার, যে কোনো মানুষের কাছে এখন স্মার্টফোন। আচ্ছা, তাহলে আপনি কি মনে হচ্ছেন? টু মাই মাইন্ডস ইট ইজ ডিবেটেবল whether this could be regarded as a wholly positive development. That means হচ্ছে আপনি, হ্যাঁ আমি মনে করছি যে তারা প্রোডাক্টিভ সময় টাইমটা ইয়ে করছে, সেজন্য আমি মনে করছি এটা পজিটিভ, আমি এগ্রি করছি। ওকে, কেন এগ্রি করছি সেই বিষয়গুলো আমি আবার আপনাকে ফুল ইন্ট্রোডাকশনে ধরিয়ে দিলাম, এবং আমি বাংলাতে বলে দিলাম কোনটা স্টেটমেন্ট কেন করছি, কি করছি, এই বিষয়গুলো। বোথ ভিউ এস এর ক্ষেত্রে সেম, আপনি এইভাবে করতে পারেন। ভেঙে ভেঙে আমি দেখাই দিছি, এই যে এই যে নাইসলি কিন্তু আমি দিছি আপনাদেরকে, আপনারা দেখতে পারেন ভাইয়া বোনরা, আমি বলবো দেখেন, এবং এটার অর্থ কি, এটার অর্থ কি, এটা আমি দেখাই দিছি অনেস্ট, আপনারা দেখতে পারেন। আচ্ছা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে দেখাইলাম, ক্ষেত্রে আছে। আসেন এখন আমরা ম্যাজিক স্টেপের মাধ্যমে পরীক্ষার হলে আপনি কিভাবে সলিউশন করবেন। ওকে, সো এখানে আমার বইয়ের মধ্যে আপনাকে দিয়ে দিছি পরীক্ষার হলে যে ওয়েতে আপনি সলিউশন করবেন এবং বাসায় বসে যে ওয়েতে ফলো করবেন। প্রথম স্টেপটা হচ্ছে রিড দ্য কোয়েশ্চেন 3 টাইমস। আপনাকে যে কোয়েশ্চেনটা দেওয়া হবে 3 টাইমস রিড করে ফেলেন। অ্যান্ড দ্বিতীয়, আপনার 2 নম্বর স্টেপ হচ্ছে প্রশ্নের যে মেইন কিওয়ার্ড গুলো আছে আন্ডারলাইন করে ফেলেন, যে বিষয়গুলো উপরে আসলে প্রশ্ন করা হয়েছে, যে বিষয়গুলোর উপরে যে টপিক গুলোর উপরে, যে ওয়ার্ড গুলোর উপরে এমফাসাইজ করা হচ্ছে সেগুলো, এবং ওই কিওয়ার্ড গুলো প্রশ্নপত্রে, পরীক্ষার হলে যে প্রশ্নপত্র অথবা বাসায় যে প্র্যাকটিস করবেন প্রশ্নপত্রের মধ্যে আপনি ওনার মধ্যে লিখে ফেলবেন ওয়ার্ড গুলো, একটা সিরিয়াল ভাবে লিখবেন। ধরেন একটা কোয়েশ্চেনের মধ্যে 5টা বা 6টা ওয়ার্ড পেলেন, একটা সিরিয়ালে লিখবেন। ধরেন এখানে 1 2 3 4 করে লিখবেন, এবং এই এই সাইডে গ্যাপ দিবেন। কারণ হচ্ছে 3 নম্বর স্টেপে বসে যতগুলো ওয়ার্ড লিখছেন প্রত্যেকটা ওয়ার্ডের 3টা বা 4টা করে সিনোনিম লিখবেন আপনার প্রশ্নপত্রের মধ্যে। এখানে টাইম হচ্ছে আপনি 5 মিনিট এক্সট্রা স্পেন্ড করেন। স্পেন্ড করলে কি হবে, মেইন পরীক্ষায় যখন আপনার মেইন বডি প্যারা লিখতে যাবেন তখন এই জায়গা থেকে ওয়ার্ড গুলো চয়েস করে করে আপনি নিয়ে নিতে পারবেন। 4 নম্বর স্টেপ হচ্ছে কি, থিঙ্ক ইউর আইডিয়া। বডি 1 এবং বডি 2 এর জন্য আইডিয়া জেনারেট করে ফেলেন। আপনি কি করবেন, পরীক্ষার হলে তার মধ্যে মিডিল একটা লম্বা একটা টান দিবেন যেখানে খালি থাকবে। ডান সাইডে আপনার ডান দিকে আপনি একটা সাইড বডি প্যারা 1 এর অথবা 2 এর জন্য রাখবেন, এবং বাম দিকে, ধরেন আমি যদি বলি বাম দিকে রাখবেন বডি প্যারা 1, ডান দিকে রাখবেন বডি প্যারা 2, হাফ হাফ করে ফেলবেন। এদিকে রাখবেন, এইদিকে রাখবেন, এইদিকে রাখবেন, হাফ করে আপনি 3টে 4টা আইডিয়া লিখে ফেলবেন। 5 নম্বরে হচ্ছে আপনি স্টার্ট করে ফেলবেন ইন্ট্রোডাকশনটা লিখে ফেলবেন, তারপরে বডি লিখতে থাকবেন, তারপরে হচ্ছে আপনি, তাহলে ওই যে আইডিয়া আপনার, ওই যে আমরা বলি ব্রেইনস্টর্মিং, প্ল্যানিং, কি করবেন না করবেন এই স্টেপের মধ্যেই চলে আসছে ভাইয়া প্ল্যানিংটা। তাহলে আপনাকে এমন সুন্দরভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে সাহায্য করবে যেন আপনি পরীক্ষার হলে রাইটিং টাস্ক কিছুটা আগে লিখবেন এবং আপনি ইজি ওয়েতে লিখতে পারবেন, এবং সবার আগে উড়াদুরা লিখবেন, ধরেন ফাটাই দিবেন পরীক্ষার হলে, এমন অবস্থা হবে আপনার। এবং কি কি এই যে ম্যাজিক স্টেপের মাধ্যমে আপনি করবেন সেটা আমি নর্মাল একটা সমাধান আপনাদেরকে দিলাম। প্রথম স্টেপে আমি দাগায় নিলাম, আন্ডারলাইন করে নিছি কি কি ওয়ার্ড আছে, এবং সেগুলোর ওয়ার্ড আমি প্রশ্নপত্রে লিখে নিলাম। তারপর হচ্ছে যে ওয়ার্ড গুলো লিখলাম সেটা হচ্ছে মোর এন্ড মোর, এটা কিভাবে লিখা যায়, চুজিং এই ওয়ার্ডটা কিভাবে লিখা যায়, ই বুকটা এটার কতটা ওয়ে, রাদার দেন এটার কয়েকটা ওয়ে আছে, পেপার বুকস এটার ওয়ে আছে। 4 নম্বর স্টেপে আমি বডি প্যারার 1 এর জন্য 4টা আইডিয়া, বডি প্যারার এর জন্য 4টা আইডিয়া আমি লিখে ফেললাম, এই যে স্টেপ। এবং 5 নম্বর স্টেপ হচ্ছে আমি 1 বাই 1 আপনাদেরকে দেখা দিলাম। 5 নম্বর স্টেপ হচ্ছে আপনি কিভাবে লিখবেন, একটা বডি প্যারা লিখবেন, এই যে বডি প্যারা লিখলেন, এটা হচ্ছে আমার চাঙ্ক, এটা হচ্ছে কোয়েশ্চেন প্যারাফ্রেজ, দেখেন এটা হচ্ছে কোয়েশ্চেন প্যারাফ্রেজ, আর এটা হচ্ছে আপনার স্টেটমেন্ট, দিস ইজ স্টেটমেন্ট ও অপিনিয়ন স্টেটমেন্ট। পড়ছে বডি প্যারা 1 লিখলাম আমরা এখানে, বডি প্যারাটা এখানে লিখলাম, এন্ড কনক্লুশনটা লিখলাম। সো এটা আপনাকে স্টেপের যে মুখস্থ না করে আপনি কিন্তু ভোকাবুলারি শিখতে পারবেন, সেটার একটা বই আছে আমাদের কাছে। আচ্ছা যাই হোক, সেটার দিকে না যে আপনাদেরকে ফোকাস করছিলাম যে এই 4টা ওয়েতে যখন আপনি
স্টেপে ফলো করবেন, পরীক্ষার হলে উড়াধুরা করতে পারবেন, আপনার উড়াধুরা হবে রাইটিং। আচ্ছা, বডি প্যারা রাইট, বডি প্যারা 1 লিখতে কি কি স্ট্র্যাটেজি ফলো করব সেইগুলোই আমি এখানে আলোচনা করছি ধাপ বাই ধাপ। কয়েকটা ধাপে আপনি পরীক্ষার হলে বাই পার্ট আপনি করে ফেলতে পারবেন। বাংলা এবং ব্যাখ্যা দিয়ে আমি কি কি ওয়েতে লিখছি সেটা বলছি। একটা বডিতে আমরা বলছিলাম টপিক সেন্টেন্স থাকবে, এখানে আপনি টপিক কি, এই হচ্ছে টপিক। এখানে কি বলছি, এই যে আপনি যখন এখান থেকে আপনি দেখবেন এখানে হচ্ছে মডার্ন টেকনোলজি, এটা আপনার। সো এখানে আমরা মডার্ন টেকনোলজি, এই যে টপিক, সেটার একটা সিনোনিমের একটা লিস্ট করছি। আমার মানে হচ্ছে প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে প্রথম ধাপে আমরা কি করব, দেখেন ধাপ 1 হচ্ছে টপিক সেন্টেন্স লিখবো। সো সেন্টেন্সটা কি ছিল, টপিক সেন্টেন্সটা ওই যে দা অ্যাডভান্টেজ, দা অ্যাডভান্স ডেভেলপমেন্ট অফ স্টেট পার্ট অফ দ্য টেকনোলজি হ্যাজ বিন ইনক্রিডিংলি গেটিং, এইটা হচ্ছে আমাদের গুড একটা চাঙ্কিং। এই চাংটা মুখস্থ করে ফেলবেন। আপনি যদি মনে করেন এটা পজিটিভ, তাহলে আপনি এখানে পজিটিভ দিবেন, যদি নেগেটিভ মনে করেন এটা নেগেটিভ লিখবেন, চাঙ্কিং। তারপরে দ্বিতীয় ধাপে আপনি রিজন লিখবেন। রিজন শুরু করার সময় আপনি প্রথমে এখানে দুইটা চাঙ্ক আছে, যে কোনো একটা ইউজ করে ফেলবেন। তারপরে রিজন দিবেন মোর ওভার দিয়ে, অ্যানাদার পয়েন্ট ইজ দ্যাট দিস হ্যাজ বিন, কনক্লুশন করবেন রিজনটা দিয়ে। তারপরে হচ্ছে ব্যাখ্যা করছি কেমনে কি করতে হবে। আচ্ছা, তৃতীয় ধাপে একটা এক্সাম্পল দিবেন, কি ওয়েতে এক্সাম্পল। চতুর্থ ধাপে আপনার হচ্ছে ওই বডিটার কনক্লুডিং করবেন। আর যেগুলো বোল্ড করে দেওয়া হয় এগুলো হচ্ছে আপনার চাঙ্কিং, C1 C2 লেভেলের ওয়ার্ড দিয়ে দেয়া। আর মিডিলে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনি ওইটার সাথে বুঝে ভাবে বসিয়ে দেওয়া আর কি, আপনি বসিয়ে দিবেন। ওকে। সো বডি প্যারা 2 এর ক্ষেত্রে সেম, কিভাবে করবেন সেটা আমরা ধাপে ধাপে দেখাইছি, এবং একটা স্যাম্পল আনসার কিভাবে হয় সেটা কিন্তু দেখাইছি। তাহলে আপনাকে অবশ্যই, আপনি কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বোথ ভিউ এসে, সব ধরনের এসে লেখা শিখে ফেলবেন আপনি ওই 4টা ধাপ করলে। ইন্ট্রোডাকশন শিখলেন, তারপরে বডি 1 বডি 2 এইভাবে বডি 1 বডি 2 আপনি শিখতে ফেললেন। আপনাকে এখানে বাংলায় দিয়ে আমি দেখাই দিছি, তার মানে বোল্ড করে যেগুলো আছে এগুলো আমাদের চাঙ্কিং, মিডিলে যেগুলো আছে টপিক বুঝে বসায় দেয়া। আমরা বলছি ধরুন চাঙ্কি হচ্ছে ডাউসেট প্লাস হচ্ছে সাবজেক্ট, যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা বসিয়ে দিয়ে, এটা যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে হ্যাভ বিন, যদি এটা সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বিন। এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে, বেসিক সেন্টেন্স, বেসিক কথাবার্তা। হ্যাজ বিন হ্যাভ বিন কখন বসে, হ্যাজ বিন সিঙ্গুলার যদি ভার্ব, সাবজেক্টটা সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, ভার্ব যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে, এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। দ্বিতীয় ধাপে আপনি কিভাবে লিখবেন সেটার। বডি 1 এর জন্য কিছু চাঙ্কিং, বডি 2 এর জন্য আমরা খুব সুন্দরভাবে চাঙ্কিং দিয়ে দিছি। এগুলো আপনার চাঙ্কিং আপনি লিখতে লিখতে শিখে ফেলবেন, মুখস্থ হয়ে যাবে আপনার চাঙ্কিং কোনগুলো চাঙ্ক, এই যে এগুলো চাঙ্ক, এগুলো চাঙ্ক কিভাবে প্রশ্নে আমরা দিয়ে দিছি। তাহলে এখন আসেন আপনি, তাহলে আপনি তো বডি লেখা, বডি ওয়ান সরি বডি 1 এবং বডি 2 এইটা লেখা শিখে ফেলেন, তারপরে কনক্লুশনটা কিভাবে শিখবেন। আসেন আমরা কনক্লুশনে যাই। এখানে আমরা আপনাদেরকে 10টা টিপস দিছি, এই টিপসটা অবশ্যই মনোযোগ দিয়ে আপনি ফলো করবেন, তাহলে আপনি রাইটিং এর প্রতি আরো যত্নবান হবেন, এবং খুব সহজেই কিন্তু আপনার রাইটিং এ দক্ষতা বেড়ে যাবে। পেপার হলেও আপনি দিতে পারবেন, পরবর্তীতে ইউনিভার্সিটিতে থিসিস লেখা থেকে ধরে আর্টিকেল লেখা পর্যন্ত আপনি সবকিছুই কিন্তু এই কাজ করে ফেলতে পারেন এই কাজ দিয়ে। কনক্লুশন লেখার ক্ষেত্রে 30 থেকে 40টা ওয়ার্ডের বেশি না, নো নিউ আইডি ইনফরমেশন। আমি বলছি আপনাকে এসের যে কি পয়েন্টস গুলো আছে সামারাইজ করা, রিকমেন্ডেশন দেয়া। সো কি কি ওয়েতে, হোয়াট এক্সটেন্ট, দ্যাট মিনস ওপিনিয়ন যখন আসবে তখন আপনি কিভাবে কনক্লুশন লিখবেন, বোথ ভিউ ডিসকাশন আসলে কিভাবে লিখবেন আপনার এটা, বোথ ভিউ যখন আসে তখন আপনি কিভাবে লিখবেন। এই যে এটা হচ্ছে চাঙ্কিং, এই চাঙ্কটা দিয়ে আপনাদেরকে আমি শিখাই দেব সলিউশনটা। টু হোয়াট এক্সটেন্ট, দ্যাট মিনস ওপিনিয়ন যেগুলো আসে পজিটিভ ও নেগেটিভ, এইগুলো যখন আসে তখন আপনাকে এই চাঙ্কিং ইউজ করতে হবে। এটা মুখস্থর মতন করে ফেলবেন, এই মুখস্থ হয়ে যাবে আপনার। হচ্ছে আপনি বুঝে কোশ্চেনটা বুঝেই বসায় দিতে হবে আপনার। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসলে কিভাবে লিখবেন আপনি, কজ এন্ড ইফেক্ট আসলে কিভাবে লিখবেন সেটা বলে দিছি। অবভিয়াসলি কি এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, এবং কিভাবে লিখবেন সেটা আমরা বলে দিচ্ছি। এটা হচ্ছে কোয়েশ্চেন, যে হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, মনে আসেন এটা
গ্রাফিক্স যেটা, এটা আমাদের চাঙ্ক ব্যবহার করলাম, মুখস্থ করতে হবে আপনাকে অবশ্যই, চাঙ্কটা লিখে লিখে মুখস্থ। টু কনক্লুড ফ্রম দ্য অ্যাবভ অ্যানালিটিক্যাল ডিসকাশন অফ দ্য ইস্যুস অথবা স্ট্যান্স, দ্যাট মিনস উপরের যে বিশ্লেষণ ধর্মীয় ব্যাখ্যা করলাম, সেটা যদি আমরা কনসিডারিং করি বোথ, এটার পজিটিভ ও নেগেটিভ, এটার বেনিফিট এবং ড্রব্যাক সম্পর্কে, ইট হ্যাজ বিন ক্লিয়ারলি এভিডেন্ট, এটা খুব সুন্দরভাবে এভিডেন্স দিচ্ছে, যে উপস্থাপন করছে যে যে দেশ, তারপরে হচ্ছে কর্তৃক বসায় দিলাম, তারপরে দেখেন একটা কনক্লুশন কিভাবে হয়েছে। ইজি ভাইয়া, এগুলো অবশ্যই আপনাকে কিভাবে শিখে ফেলতে পারবেন আপনি। নট অনলি একটা কনক্লুশন, আপনি সবগুলোর এই যে একটা ফাইনাল কনক্লুশন কিভাবে হয়, প্রত্যেকটা কনক্লুশনটা আপনি শিখে ফেলতে পারবেন। তো কোয়েশ্চেন কি, এখানে আমি বলে দিছি যে কোয়েশ্চেন হোয়াট ইজ ইউর অপিনিয়ন যদি আসে, পরে কোয়েশ্চেনটা যদি আসে আপনার হচ্ছে এগ্রি অর ডিসএগ্রি, যদি কোয়েশ্চেনটা আসে আপনার বোথ ভিউ, অনেকগুলো আমি দিছি, অনেকগুলো আপনাদেরকে আমি এখানে দিয়ে আপনাদেরকে একদম একদম পাক্কা খেলোয়াড়, মাঠে গিয়ে শুধু গোল করবেন, মাঠে যাবেন আর গোল করবেন, এই অবস্থা, বুঝছেন কনক্লুশনটা। এখন আসেন ভাই, আমি আসলে তাহলে ইউজফুল ল্যাঙ্গুয়েজ কি কি, ইন্ট্রোডাকশনের জন্য কি কি ল্যাঙ্গুয়েজ আপনার ইউজ করতে পারবেন, আপনি যখন আইডিয়া এগ্রি করবেন তখন কি কি পিক বা চাঙ্কিং গুলো ইউজ করতে পারবেন, বলতে পারেন আইডিয়া যদি দেন যে এইটা হচ্ছে আমার আইডিয়া, আমি এটার উপরে এগ্রি করছি, তাহলে মাই ওন ওপিনিয়ন ইজ দ্যাট, আই আর্গিউ দ্যাট, আই স্ট্রংলি বিলিভ দ্যাট, ইন মাই এক্সপিরিয়েন্স, ইন মাই ওপিনিয়ন, টু মাই মাইন্ড, সেটা যে দেখেন আপনি যখন সাপোর্ট করবেন আপনার ভিউ, এটা বডি প্যারা ওয়ানের ক্ষেত্রে, বডি প্যারা টু এর ক্ষেত্রে কি কি করবেন আপনি, প্রোভাইডিং সাপোর্ট অথবা দ্যাট মিনস এক্সাম্পল, যখন কনক্লুশন লিখবেন তা কি করতে, কিভাবে কি করবেন, যখন রেকমেন্ডেশন দিবেন, আপনি যখন কনক্লুশনে এসে রেকমেন্ডেশন দিবেন তখন এই চাঙ্কিং গুলো ইউজ করবেন। চাঙ্কিং গুলো আপনি ধরে ধরে শিখে ফেলতে পারবেন, এবং বই, আমার যে ক্লাসগুলো আছে এগুলো মাস্ট ফলো করলে আপনি এই যে বই আলোচনা করছি প্রত্যেকটা ক্লাসে কিন্তু সেম ভাবে আপনাদেরকে শিখাইছি, লিঙ্কিং ওয়ার্ড গুলোর একটা চার্ট দিয়ে দিছি, আপনি খুব সহজেই শিখে ফেলতে পারবেন। এবং আপনি কিভাবে ফরম্যাটিং করবেন সেটা আমি মানে বলে দিছি পরীক্ষার হলে, যে স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। তারপর হচ্ছে আপনাকে আমি অনেকগুলা টপিক কোয়েশ্চেনটা দিছি, কোয়েশ্চেন দিয়ে বডি ওয়ান এবং বডি টু এর জন্য আমি রেডি করে দিছি আপনাদেরকে, রেডি করে দিছি পয়েন্ট গুলো, রেডি করে দিছি, আইডিয়া জেনারেট করে দিছি, আপনি আইডিয়া গুলো নিয়ে নিয়ে বডি প্যারা ওয়ান টু লিখে ফেলবেন, এরকম করে অনেকগুলো আমি দিছি, মোটামুটি মনে হয় 20-25টা আপনাদেরকে দিয়ে দিছি। তার মানে কি, আপনাকে পাক্কা খেলোয়াড় করতে যত ধরনের প্র্যাকটিস দরকার, সব ধরনের প্র্যাকটিস বা কোয়েশ্চেন আমি এখানে দিয়ে দিছি। এরপরে এক্সট্রা এক্সারসাইজ, ধরেন এইটা শিকার পরে আপনি চাচ্ছেন আরো এক্সারসাইজ করতে, এইটা করে ফেলবেন। এরপরে আরো চাচ্ছেন ভাইয়া 11, বই 17 থেকে 11 ফলো করুন, অথবা আপনি ক্যামব্রিজ 19 থেকে 13, 11 পর্যন্ত ফলো করুন, তাহলে আপনি করতে পারবেন সবগুলো। দেখেন আমি বোধ আমি কিন্তু ডিসকাশন, অপিনিয়ন, এগ্রি ডিসএগ্রি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ প্রত্যেকটার আলাদা আলাদা করে ফেস করে বডি ওয়ান এবং বডি টু এর আইডিয়া জেনারেট করে আমি এখানে দিয়ে দিছি। তার মানে আইডিয়া জেনারেশন নিয়ে যাদের প্রবলেম, এই বইয়ে আপনি কিনলে কি হবে, আইডিয়া জেনারেট নিয়ে যাদের প্রবলেম তারাও কিন্তু এই বইটা পড়ে সমস্যার সমাধান করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আইডিয়া গেল। তারপরে ভাইয়া আপনি ইন্ট্রোডাকশন শিখাইলেন, আপনি বডি প্যারা ওয়ান লেখা শিখাইলেন, টু লেখা শিখাইলেন, আপনি কনক্লুশন লেখা শিখাইলেন, আবার আপনি আইডিয়া জেনারেট করতে হবে কিভাবে, বা আইডিয়া জেনারেশন সম্পর্কে, বা আইডিয়া জেনারেট করে আমাদের দিয়ে দিলেন, একদম খাওয়াইয়া কলাটা চুলাইয়া বাবুর মতো, নেও বাবু খাও, এরকম করে দিলেন। তা এখন ভাই আমার তো ভোকাবুলারিতে সমস্যা, আরে ভাই কোনো প্রবলেম নাই, এখানে আসেন না, ভোকাবুলারিতে সমস্যা আসেন না, বইয়ে ভোকাবুলারির যত সমস্যা সমাধান করে দিছি আমি, এই জায়গায় আসেন। ভোকাবুলারি নিয়ে যারা প্রবলেম ফেস করছেন এখানে একটা লিস্ট আমি দিয়ে দিছি, আপনি জাস্ট ক্লিক করবেন বা গুগলে সার্চ করবেন, এই পিডিএফ গুলো, এই এগুলো পেয়ে যাবেন ইজিলি। এখন আসেন ভাইয়া ভোকাবুলারি তো প্রবলেম, আসেন তো আমি বললাম যে টপিক, যে টপিকের উপরে কোয়েশ্চেন আসে সেই টপিক ওয়াইজ আমি ভোকাবুলারি দিয়ে দিছি। আরে পাগলা, পরীক্ষাতে যাবা আর কুপায় দিবা সোজা কথা, আপনাকে একদম ধরে দিয়ে দিছি, আইডিয়া জেনারেট থেকে ধরে ভোকাবুলারি থেকে, এখানে ভোকাবুলারি দিলাম, আবার দেখেন এক্সট্রা করে আইডিয়া, যে বিষয়গুলোর উপরে কোয়েশ্চেন করা হয় সেগুলোর উপরে কিন্তু আইডিয়া দিয়ে দিচ্ছি, ওয়েট করো। দেখো এটা হলো ব্যান্ড 7+, তারপরে দেখো ব্যান্ড 9+ কিভাবে হয়, ব্যান্ড 8+, 9+, ভোকাবুলারি 15
আপনাকে 15টা টপিকের উপরে আলাদা আলাদা করে দিয়ে দিছি। সো এখানে আপনাকে শিশুর মতো করে ধরিয়ে দিছি। এরপরে যদি এই বইটা পড়ার পরে যদি আপনি ভালো রেজাল্ট না করতে পারেন, তাহলে আপনার গাফলাতি, আপনি পড়াশোনা করছেন না, আপনার কোনো ডিম নাই। আপনাকে কি বলবো, আপনাকে কি বলে আমি অপমান করব? অপমান করার ছাড়া আর কিছুই নাই। কারণ হচ্ছে এইরকম একটা বিষয় আমাদেরকে কখনোই ধরিয়ে দেওয়া হয় নাই, সেজন্য আমরাও কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করছি। তো সেলফ স্টাডি করে বিভিন্ন টিচারদের সাথে কথা বলে, কেমব্রিজে যারা সেল্টা ডেল্টা করা তাদের সাথে কথা বলে, সবকিছু একনালাইজ করে একটা অর্গানাইজড ওয়েতে আপনাদেরকে বইটা উপস্থাপন করছি। তো যদি তাহলে ব্যাড লাক বলবো। আসেন টপিকের উপরে গেল, এবং আমার স্টুডেন্টদের, এই যে দেখেন, আসসালামু আলাইকুম, আমি মারিয়া খুলনা থেকে বলছি। ওকে, আমি অনেক কোচিং এ পড়েছি, রাইটিং এর উন্নতি করতে পারি নাই, তবে অনলাইনে হাসান ভাইয়ের সাথে পরিচয় হয়, ওকে আমার সাথে পরিচয়, ওনার কাছে রাইটিং কোর্সে ভর্তি হয় এবং বেশ উন্নতি হয়। সত্যি বলতে আমার রাইটিং এর কিছুই বুঝতাম না, সে আসলে রাইটিং এ কিছু বুঝতো না, ভাইয়া হাতে দড়িয়ে শিখাচ্ছে। তার মানে এই বইটাও কিন্তু হাতে দড়িয়ে শিখা, আলহামদুলিল্লাহ রাইটিং এ 6 আসছে। তার মানে কি, একটা দুর্বল স্টুডেন্ট কিন্তু তার একটা 6 আসার প্রবণতা চলে আসছে। তার মানে সে হচ্ছে মক টেস্ট দিয়ে 6 পাচ্ছে, তার মানে সে মেইন পরীক্ষাতে 6.5 পাচ্ছে অনার্সে। এখন আসেন, আপনাদেরকে বললাম না সিনোনিম ইন্টোনিম এইগুলো দিয়ে দিলাম। এরপরে আসেন, আপনাদেরকে বলছিলাম না স্টেপ বাই স্টেপ, এগুলো হচ্ছে কিভাবে লিঙ্কিং করবেন, প্যারাফ্রেজ করবেন, বেনিফিট আসলে কি ধরনের প্যারাফ্রেজ হইতে পারে, বডি প্যারা 1 এবং 2 এর ক্ষেত্রে কি কি হইতে পারে। যে দেখেন, আলাদা করে আমি কিন্তু বডি প্যারা 1 এবং বডি প্যারা 2 এর জন্য আমি আলাদা করে দিয়ে দিছি। এখানে আরেকটা স্টুডেন্ট সে দিছে। পরে হচ্ছে টপিক ওয়াইজ, ধরেন আমি বলছিলাম না 15 কমন টপিকস যেগুলোর উপরে আইডিয়া জেনারেট করতে হয়, আলাদাভাবে আমি জেনারেট করে দিছি। আর কি বলবো, আর ভোকাবুলারি দিলাম, জেনারেট করে দিলাম, কোয়েশ্চেন দিয়ে ওই কোয়েশ্চেনের জেনারেট করে দিলাম প্র্যাকটিস করার জন্য। আবার টপিক ওয়াইজ দিয়ে দিলাম আপনাদেরকে আইডিয়া জেনারেট করার জন্য। আইডিয়া জেনারেট করেই কিন্তু আমি দিয়ে দিলাম এখান। এইগুলো করলে কিন্তু মোটামুটি আপনার যে পরীক্ষার উপরে যে প্রশ্নগুলো আসে, কোয়েশ্চেন গুলো আসে, সেগুলোর উপরে আইডিয়া জেনারেট করে ফেলতে পারবেন। সো রাইটিং নিয়ে অনেক কথাই বলে ফেললাম। আসেন, আর কিছু আছে কিনা আপনাদের জন্য ম্যাজিক এই বইতে, ব্ল্যাক ম্যাজিক আছে কিনা আপনাদের দেখি, আর ব্ল্যাক ম্যাজিক দেওয়া যায় কিনা। আসেন, তো টপিক ওয়াইজ আমি দিয়ে দিলাম। টপিক ওয়াইজ আসেন, আপনি যদি টেমপ্লেটটা ফলো করতে চান, যদি টেমপ্লেটটাও ফলো করেন, ওই যে রাইটিং আপনাদেরকে শিখিয়ে আসছি সেগুলো কিন্তু আমাদের চাঙ্কিং স্টাইলে এবং আপনাদেরকে এত সুন্দরভাবে শিখাইছি, সেটা যদি আপনি এখানে ফরম্যাটটাও ফলো করেন, তাও কিন্তু আপনি 6.5 পাবেন যদি ফরম্যাটটাও ফলো করেন। ওকে, এখানে 2-3 ফরম্যাট দিয়ে দিছি, এবং একটা সিম্পল, একদম সিম্পল একটা এক্সপ্লেনেশন এসে রাইটিং এর জন্য আমি দিয়ে দিলাম। কোয়েশ্চেন দিলাম, ইন্ট্রোডাকশন কিভাবে হয়, কি বিষয়ের উপর হয়, প্যারাফ্রেজের মধ্যে টপিক সেন্টেন্স কি, এক্সপ্লেনেশন কি, লিঙ্কিং স্টেটমেন্ট বা কনক্লুশন কি, এই যে এই যে এভিডেন্সটা দেখেন, প্রত্যেকটা ওয়ার্ড আমি ধরে ধরে আপনাদেরকে দিয়ে দিলাম। তারপরে আপনাদেরকে স্যাম্পল আমি আরো কি করলাম, আরো সহযোগিতা করার জন্য, আপনাকে আরো দৌড়ে খাওয়ানোর জন্য, ধরেন আপনার কাছ থেকে দুধের বোতলটা শীষটা পড়ে গেছে মাটিতে, আবার তুলে দিলাম। তার মানে কি হচ্ছে, 30টা এসে স্যাম্পল আনসার দিলাম, কোশ্চেন এবং প্যারাফ্রেজ করে চাঙ্কিং স্টাইলে আপনাদেরকে আমি দিলাম, ধরে ধরে আপনি করে ফেলবেন। এত গেল, এরপরে কি হচ্ছে, এরপরে আসেন, সবই তো ভাইয়া আমি জানলাম, ভোকাবুলারি জানলাম, আইডিয়া জানলাম, সবকিছু জানলাম, কিন্তু আমার তো সমস্যা আসলে কোথায়? আমার তো সমস্যা গ্রামারে। আরে পাগলা, একটু সবর করো পাগলা, বইতে আপনাদের জন্য একদম বোনাস এটা একটা চ্যাপ্টার, রাইটিং গ্রামার রুলস। এই 80টা গ্রামার রুল যারা জানবে, গ্রামারে ভালো করবে ভাইয়া, টু বি অনেস্ট গ্রামারে সে ভালো করবে। সো গ্রামার নিয়ে যাদের প্রবলেম, তারা এই 80টা ফলো করো। এরপরে দেখো, 80টা তো গেল, এরপর হচ্ছে ভাইয়া, তাহলে এখন 80টা গেল, আপনি স্যাম্পল আনসার দিলেন, এখন আমি বাসায় প্র্যাকটিস করব। ধরেন আমাকে একটা মক টেস্ট কিভাবে করব, এই যে কোয়েশ্চেন, রিয়াল রিয়াল যে কোয়েশ্চেন গুলো আসছে এই পর্যন্ত, এখান থেকে যখন আপনি এই কোয়েশ্চেন ব্যাংকটা, কোয়েশ্চেন গুলা ফলো করবেন এবং আপনি রেগুলার প্র্যাকটিস করতে থাকবেন, এই কোয়েশ্চেন গুলা যদি আপনি ফলো করেন, এখান থেকে কমন হয়ে যেতে পারে। কারণ হচ্ছে প্রত্যেকবারই একটু ঘুরিয়ে ফিরিয়ে প্যারাফ্রেজ করে এই সেম টপিক গুলোই দেয়। তার মানে কি, আপনাকে একদম কমপ্লিট পরীক্ষার আগ পর্যন্ত একটা কমপ্লিট প্যাকেজ আমি দিয়ে দিছি। জাস্ট জাস্ট আপনি শুধু পড়াশোনা করবেন, জাম্প করবেন, পরীক্ষায় রেজাল্টটা নিয়ে চলে আসবেন, বিদেশ যাবেন,
টাকা পয়সা উড়াধুরা, বিয়ে শাদী করবেন, ফ্যামিলিকে সাপোর্ট করবেন, সব হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরেও যদি আমাদের সার্ভিস সম্পর্কে জানতে চাও তাহলে এই হচ্ছে আমাদের সার্ভিস। এরপরে হচ্ছে আমি বলছি যাক, তাহলে বা রাইটিং ট্যাক্স 2 দিলেন, একদম খাওয়াই দিলেন। এখন রাইটিং ট্যাক্স 1-এ কি কোনো সমাধান আছে? আরে পাগলা, সবর করতে বলছি না? সবাইরে আমি বলছি যে সবর করো ভাইয়া, সবরে কি হয়, মেয়া ফলে। রাইটিং ট্যাক্স 2 এর জন্য দুর্দান্ত, রাইটিং ট্যাক্স 1-এর জন্য আরো দুর্দান্ত নিয়ে আসছি আমরা, হচ্ছে আজ একাডেমিক রাইটিং মাস্টার ক্লাস 1 উইথ কোয়েশ্চেন ব্যাংক। ওকে, সো কোয়েশ্চেন ব্যাংক এটার মোটামুটি 3-4টা ভার্সন বের হয়ে গেছে। এগুলো বেসিক কথাবার্তা, ইনস এন্ড আউট যেটা আমি দিছি ওইটা তো আমি দিলাম ইন্সপিরেশন দেওয়ার জন্য, আপনাকে মোটিভেট করার জন্য, আপনাকে আপনাকে কি অ্যাওয়ারনেসটা, আপনার অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করার জন্য, সচেতনতা আমরা বলি। ওকে, এবং কি কি বিষয়ের উপর খেয়াল রাখবে একদম বেসিক দিয়ে দিলাম একদম। আসো, কোয়েশ্চেন কি হইতে পারে আপনার কোয়েশ্চেন তার দিলাম। এখন আসো, এখানেও আমরা কিন্তু তাহলে এই জায়গা তো কি ভাইয়া আপনি ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি লেখা শিখাবেন অবভিয়াসলি। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আলাদা করে একটা স্ট্রাকচার ফরম্যাটিং থাকে। এই স্ট্রাকচার ধরে যদি প্রত্যেকটা পার্টে আলাদাভাবে আপনি দক্ষ হতে পারেন, আবারও বলছি যদি আপনি দক্ষ হন তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। এবং সেই দক্ষতা কিন্তু আমরা গড়ে তুলছি, এই বইটা কিন্তু আপনারা ফলো করলে ওইভাবেই দক্ষ হবেন ইনশাআল্লাহ। কি কি আসে একদম, আমি কথা, 3 ধরনের প্রশ্ন আসে রাইটিং টাস্ক 1-এ। একটা হচ্ছে গ্রাফ অথবা চার্ট, আর একটা হচ্ছে প্রসেস ডায়াগ্রাম, আর একটা হচ্ছে কি ডায়াগ্রাম, আর একটা হচ্ছে ম্যাপ। তাহলে এই, তাহলে আমি তাহলে কি চার্ট এবং গ্রাফ তাহলে কয় ধরনের আসে, কয়েক ধরনের আসে, 5 ধরনের চার্ট এবং গ্রাফ আসে। আচ্ছা, তাহলে 5 ধরনের গেল, তাহলে প্রসেস সবগুলারই ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয় এখন দেখো, এক এক দেখায় দিচ্ছি ইন্ট্রোডাকশন কি হয় না হয়। আচ্ছা, এটা বার চার্ট কেমন, কেন বার চার্ট, কিভাবে বার চার্ট হয়, কি বিষয়, এই জিনিসগুলো আমি কিন্তু এখানে ধরিয়ে দিছি। আসো, তো এই প্রশ্নটা আমরা করি, প্রশ্নটা করার পরে আমরা দেখি। এটা হচ্ছে আমাদের বার চার্ট, এইটার প্রশ্ন আমরা করি। The chart below shows the number of men and women in further education in the Britain in 3 periods, whether they were studying full time or part time. ওকে, তাহলে এখানে আসো, মানে কি, এটা হচ্ছে একটা চার্ট, প্রশ্ন করার স্ট্রাকচার চাঙ্ক। সবসময় আমরা একটা চাঙ্ক ব্যবহার করবো ওকে, প্রশ্ন করার সময়। প্রশ্নটা কি, পরীক্ষার হলে দেখবা আপনাকে বলবে দা চার্ট বিলো, অথবা দা পাই চার্ট বিলো, দা বার চার্ট বিলো, দা লাইন গ্রাফ অথবা চার্ট বলবে, তো শোজ দ্যাট, বিলো শোজ দ্যাট, এরকম কিছু বলবে। সো ওর ওই রকম যদি আসে তাহলে আপনি কি করেন, এই জায়গাটা এইটুকুকে আপনি প্যারাফ্রিজ করে ফেলবেন। কিভাবে করবেন, আপনি তখন লিখবেন দা সাবজেক্ট বার গ্রাফ, চার্ট আছে, চার্টের জায়গায় আমি বলছি না কোয়েশ্চেন থেকে কোনো ওয়ার্ড আমরা কপি করব না, তার মানে হচ্ছে তাকে আমরা প্যারাফ্রেজ করব, তাকে আমরা উল্টিয়ে দিব, তার সিনোনিম ইউজ করব। সাপ্লাই বার চার্ট, বা এখানে বার দেখে আমরা বলছি যেটা বার চার্ট, এই জন্য আমরা বলছি বার চার্ট। তাহলে বার গ্রাফ ছিল, এখানে চার্ট ছিল, আমরা গ্রাফ লিখলাম। শোজ, শোজ একদম বেসিক ওয়ার্ড, একদম বাচ্চাদের ওয়ার্ড। ডেপিক্স যে C1 C2 লেভেলের ওয়ার্ড, মানে ব্যান্ড 9 লেভেলের ওয়ার্ড আমরা লিখলাম। এখানে দেখেন এ সেট অফ ডেটা এন্ড ইনফরমেশন, ডেটা দিস ইজ, আমি যদি বলি আলাদা আলাদা বিষয়, কিন্তু এই যে 1200, মেল 800, 1971, 72, 80, সবগুলো ডাটা সবগুলোকে আমি যদি একত্র করি তাহলে একটা ইনফরমেশন দাঁড়ায়। তাহলে আমি কি বলছি, আমি এইভাবে বলছি যে the chart is a set of data and information regarding, রিগার্ডিং মানে about, এর আমরা কথা বলছি এই যে কিভাবে আসলো। আপনাকে আপনি যদি কেমব্রিজ ডিকশনারিতে যান, এর সিনোনিম C2 লেভেলের ওয়ার্ড এটা। C2 মানে হচ্ছে ইংলিশের সর্বোচ্চ লেভেল, ব্যান্ড 9 লেভেলের। সো আপনাকে প্রথম সেন্টেন্সে ব্যান্ড 9 লেভেলের ওয়ার্ড যখন আপনি ইউজ করবেন তখন আপনাকে এক্সামিনার কত দিবে, আপনাকে অবশ্যই এক্সামিনার 7-এর দিকে, 8-এর দিকে আপনাকে ঠেলে দিবে। প্রথমে বলবো ও ইন্ট্রোডাকশন, ডেপিক্স, গুড ওয়ার্ড, 7, ইন্ট্রোডাকশন 7, ইন্ট্রোডাকশন 8। ওকে, তারপরে কি করবেন আপনি, এরপরে দেখেন করছে তারপরে আমরা মেন ফার্দার ব্রিটেন কত 3 পিরিয়ড। ওকে, কোশ্চেন পার্টটা এইটা ছিল, প্যারাফ্রেজটা করব। নাম্বার, দা প্রপোর্শন অফ মেন, মেন তো আমরা লিখলাম মেনের জায়গায়
মেল, ওমেনের জায়গায় ফিমেল, ফুল টাইম এন্ড পার্ট টাইম এডুকেশন, ফুল টাইম পার্ট টাইম এডুকেশন কোথায়? ব্রিটেনে। তো ব্রিটেনে ফ্রম কত থেকে কত? ফ্রম 1970 থেকে 91। কোথায় আছে দেখেন তো? 1970 বা 91। এই যে দেখেন, 1970 থেকে এই যে 91, 70, 91। খুব সুন্দরভাবে দিলাম। এরপরে এটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা চার্ট কিভাবে হয়, এর কি কি অংশ আছে সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য একটা ইন্ট্রোডাকশন করলাম। হুম, একটা আসলে কোয়েশ্চেনের কয়টা পার্ট থাকে, কোয়েশ্চেনটাকে কি আপনি কিভাবে প্যারাফ্রেজ করবেন? ওই পার্ট ওয়ানের ক্ষেত্রে আপনি কোয়েশ্চেনের মেইন পার্টটা বুঝতে হবে, তারপরে প্লেসটা এবং ডেটটা এটা বুঝতে হবে। মেইন পার্টটা হচ্ছে এই যে ইন ইন এই যে ফার্দার এডুকেশন পর্যন্ত হচ্ছে কোয়েশ্চেনের মেইন পার্ট। তারপরে দেখেন তো কি, তারপর চেন বিটেন, এটা একটা প্লেস। ডেট কবে? ওই যে 3 পিরিয়ডস, দ্যাট মিনস হচ্ছে 70 থেকে 91, এটা ডেট। তাহলে এরকম হয় একটা কোয়েশ্চেন, তাকে প্যারাফ্রেজ করলে এরকম হয়: দ্য সাপ্লাইড বার গ্রাফ depicts a set of data and information regarding the proportion of male and female in the part-time full-time education in Britain from the year of 1970 থেকে 1991। ডান। এরকম লাইন গ্রাফ ধরে ধরে ভাইয়া শিখাইছি। এরপরে দেখেন, এরপরে যদি আপনাকে বলেন যে আমি ইন্ট্রোডাকশন লিখতে পারেন, তার মানে আপনাকে আর কেউ বুঝাতে পারবে না। কিভাবে করছি একদম বাংলায় ধরে ধরে, ইংলিশে ধরে ধরে বুঝাই দিচ্ছি। এরপরে ওভারভিউ এর ক্ষেত্রেও আপনাদেরকে আমি একটু ওভারভিউ গুলা দিয়ে দিছি। দেখেন ওভারভিউ কিভাবে লিখবেন, তার আগে আমরা ল্যাঙ্গুয়েজ কি কি ওয়ার্ড গুলো ইউজ করবেন আপনার পরীক্ষার ক্ষেত্রে সেগুলো আমরা বলে দিছি। ঠিক আছে, আপনি টাইমটাকে কি কি ওয়েতে লিখতে পারেন, টাইম ফ্রেজ, কি উপায়ে আপনি টাইম ফ্রেজ। ওকে, দুইটা সেন্টেন্সের উপরে বেশ করে আসলে পার্ট রাইটিং টাস্ক 1 হয়ে থাকে। তাহলে বইটা এত সুন্দরভাবে যেহেতু আপনাদেরকে আমি একদম ধরে ধরে দিলাম, তার মানে কি হচ্ছে, অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে, বইটা ধরে ধরে রাইটিং এর উপর একটা মাস্টারিং নিয়ে আসতে হবে। আপনার দক্ষতা বাড়তে হবে, অবশ্যই দক্ষতা বাড়বে। সো বলছিলাম, দেখেন আসেন, পার্ট ওভারভিউটা কিভাবে শিখবেন। এখানে বিস্তারিত আমি দিয়ে দিছি, প্রসেস ডায়াগ্রামের কিছু ভোকাবুলারি, চার্টের কিছু ভোকাবুলারি। ঠিক আছে, কি ওয়েতে আপনি লিখবেন, ভার্ব কি রকম হইতে পারে, ম্যাপের ডিরেকশন কি, ম্যাপের ক্ষেত্রে কিভাবে লিখবেন। আচ্ছা, হাউ টু রাইট ইন্ট্রোডাকশন, দ্য পয়েন্ট। আপনি একটা ইন্ট্রোডাকশন কিভাবে লিখবেন, একটা ইন্ট্রোডাকশনে কি কি হইতে পারে। আমি বলছিলাম না, দ্য বার চার্ট, এই কথা থাকবেই পরীক্ষা হলে, এই প্রশ্নের ভিতরে এটা থাকবে। এটা কিন্তু প্রশ্নের মেইন না। প্রশ্নের মেইন হচ্ছে হোয়াট, মানে কি, কি দিয়ে প্রশ্ন করবে। তারপরে হচ্ছে হোয়ার, কোথায়। তারপরে হোয়েন, কোথায়। মানে কি হচ্ছে, একটা কোয়েশ্চেন যখন আসবে তখন এইরকম হয় যে, আর এটা প্রশ্ন করার ধরনটা কিরকম, তারা অবশ্যই এই কথাটা লিখবে, তারপরে হোয়াট, এই বিষয়টা কি, তারপরে হয় আর কোথায় ঘটেছিল এবং কখন ঘটেছিল। তাহলে সেটার উপরে বেশ করে আপনি পরীক্ষার হলে কি করবেন, পরীক্ষার হলে মেইন কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করবেন, দেন হচ্ছে প্লেসটা কোথায় সেটা লিখবেন এবং টাইমটা লিখবেন, এবং প্লেস কিভাবে লিখতে হয়, টাইমটা কিভাবে লিখতে হয় এখানে আমি দৌড়ে দৌড়ে শিখাইছি ভাইয়া। হোয়াট মানে কি দেখেন, দ্য নাম্বার অফ টুরিস্ট ভিজিটিং দ্য মেইন কোয়েশ্চেন, দ্য পার্টিকুলার অফ ক্যারিবিয়ান আইল্যান্ড। ওকে, এটা একটা প্লেস। হোয়েন মানে হচ্ছে বিটুইন 10 সাল থেকে 17 সাল, মানে এটা টাইম। তাহলে কোয়েশ্চেন করা যখন আপনাকে করবে তখন আপনাকে হোয়াট, হোয়ার এবং হোয়েন, এই তিনটে বিষয় মাথায় রাখবেন পার্ট 1 এর ক্ষেত্রে, টাস্ক 1 এর ক্ষেত্রে। তাহলে মেইন কোয়েশ্চেনটা প্যারাফ্রেজ করবেন, এটা বসাবেন, টাইমটা বসাবেন, হয়ে যাবে। ভোকাবুলারি কিভাবে লিখতে হবে, স্টার্টিং এ কিভাবে লিখবেন, প্রেজেন্টেশন কিভাবে দিবেন, ভার্বটা ডিসক্রিপশনটা কিভাবে দিবেন, সেটার একটা ওয়ে দেখাইলাম। তারপর হচ্ছে আপনাকে একটু ভেঙে ভেঙে শিখাইলাম পরীক্ষা হলে কিভাবে আসবে। দা ম্যাপস, একটা ম্যাপ না, দুইটা ম্যাপ দিছে, এই জন্য ম্যাপস, সেজন্য শো দিছে, শো। তাহলে আমি কি বলবো, সাপ্লাইড ম্যাপ সিগনিফিকেন্ট চেঞ্জেস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। কি কি এরিয়া, কোয়েশ্চেনের প্যারাফ্রেজ সবকিছু আমি ধরে ধরে, দেখেন এটার জন্য একটা কোয়েশ্চেন প্যারাফ্রেজ, এটার জন্য প্যারাফ্রেজ করলাম। এন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এটার জন্য এন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াকে আমরা বলতে কারেন্ট ইন্ডাস্ট্রিয়াল জোন, ম্যানুফ্যাকচারিং এরিয়া ইন দা সিটি, এটাকে কি কি ওয়েতে লেখা যায়।
একটা ইন্ট্রোডাকশন আপনি কি মিক্স মিক্স চার্ট যদি আসে, গ্রাফ চার্ট মিলিয়ে যখন আসে তখন আপনি কিভাবে লিখবেন? ফুল একটা সেন্টেন্স কিভাবে হয়? সমান সমান দিয়ে কি বোঝাচ্ছি? ইকুয়াল, এটার জন্য প্যারাফ্রেজ করছি, এটা হচ্ছে প্যারাফ্রেজ। এই এরিয়ার জন্য এটা হচ্ছে প্যারাফ্রেজ। ওকে, কিভাবে করছি এটা দেখেন। একদম ইন্ট্রোডাকশনটা আপনাকে দড়িয়ে দড়িয়ে দিলাম, তারপরে কি হচ্ছে ওভারভিউ শিখবেন। ওকে, একটা ওভারভিউ কিভাবে লিখতে হয়, ফুল ইন্ট্রোডাকশন লেখা শেষ। ওকে, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ডায়াগ্রাম চার্ট আছে, ইন্ট্রোডাকশন, প্রত্যেকটা ইন্ট্রোডাকশন গেল। তারপরে ওভারভিউটা কিভাবে লিখবেন, ওভারভিউ লেখার ক্ষেত্রে কিভাবে, ধরেন সেলস আসে, যদি পোর্শন আসে, এটার জন্য কি কি ওয়েতে আপনি লিখতে পারবেন সেগুলো দেখাইলাম। ওভারভিউ লিখতে আপনাকে আগে প্রশ্ন, তারপর হচ্ছে অবশ্যই ওভারভিউ এর ক্ষেত্রে এই চাংটা ইউজ করবেন। স্টার্টিং এ ওভারভিউ, স্টার্টিং এ এই চাংটা ইউজ করবেন। এবার শুরু করবেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এরকম করে পার্ট ওয়ান, পার্ট আপনাকে ইন্টারেস্টিং ব্যাপার দেখাই, আসেন। বইয়ের কিছু ইন্টারেস্টিং পার্ট আছে। কয়টা সেন্টেন্স হয়, কি কি সেন্টেন্সে আপনি বডি ওয়ান বডি টু লিখে ফেলবেন সেটা আমি শিখাই দিছি। এবং আপনাদেরকে এর জন্য দিছি ভোকাবুলারি দিছি, একটা পার্টে চিপায় চিপায় ভোকাবুলারি গুলো অ্যাড করছি, কারণ হচ্ছে বার গ্রাফের এক ধরনের আসে, ডায়াগ্রামের এক ধরনের আসে, তারপর হচ্ছে ম্যাপের ক্ষেত্রে কিছু ভোকাবুলারি আছে। নির্দিষ্ট কিছু ভোকাবুলারি শিখলেই পার্ট ওয়ানে আপনি বস হয়ে যাবেন। ওকে, পার্ট ওয়ানে আপনি বস হয়ে যাবেন একদম ফুল। আপনাদের ধরে ধরে টেবলটা আপনি কিভাবে লিখবেন, একদম ফুল ধরে আনসার, একদম আনসার কি করছি, আনসারটা দিয়ে দিছি। সো এখানে ক্ষেত্রে হচ্ছে একটা, আবার বলে দিচ্ছি, ইন্ট্রোডাকশন, ওভারভিউ এবং মেইন বডি। মেইন বডির দুইটা পার্ট থাকে, তবে আলাদা করবেন না, এক জায়গায় লিখবেন। প্রথম আপনি কিভাবে লিখবেন, প্রথম কয়েকটা পার্ট, নিচে কয়েকটা, সেটা কিভাবে লিখবেন আমি বই দেখলে আপনি বুঝতে পারবেন। এখন আমি এত সময় 1 ঘন্টা 2 ঘন্টা নিয়ে কিন্তু আপনি ক্লাসটা দেখবেন, দেখবেন না, এই ক্লাস আমি জানি বোরিং হয়ে যাচ্ছেন, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনাকে কিন্তু ধরে ধরে শেখাচ্ছে এখানে। কেউ এভাবে ধরে ধরে বইটা লিখে আপনাকে ধরে ধরে শিখাবে, আমার মনে হয় না কেউ শিখাবে। বই লেখা এত ইজি না, অনেকগুলা ব্যাপার এখানে আছে। ওকে, আসেন, আমি অনেকগুলো স্যাম্পল আনসার আপনাদেরকে দিয়ে দিছি। টেবল, ডায়াগ্রাম, ম্যাপ, পাই চার্ট, বার চার্ট, সবকিছুর আলাদা আলাদা আমি কোয়েশ্চেন দিয়ে দিয়ে আপনাদেরকে স্যাম্পল আনসার রেডি করে দিছি। এই স্যাম্পল আনসার গুলো ফলো করবেন, এবং ইন্ট্রোডাকশন, ওভারভিউ, পরিপটা লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। কোয়েশ্চেন ব্যাংক দিয়ে দিছি, কোয়েশ্চেন ব্যাংকে কোয়েশ্চেন গুলো ফলো করলে আপনার ইজি ওয়ে পার্ট ওয়ানটা হয়ে যাবে, মানে ওয়ান হয়ে যাবে। তার মানে কি, আপনাকে 6.5 কেউ ঠেকাতে পারবে না যদি আপনার ব্যাড লাক না হয়। এইটা গেল। তাহলে ভাই আপনাদের জন্য কি করলাম, যে কমপ্লিট প্যাকেজটা রেডি করলাম রাইটিং এর জন্য। সো রাইটিং এর কমপ্লিট প্যাকেজটা আপনি কিভাবে পাবেন? সো সেই জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি একদম আপনাদেরকে একদম দরে বলে দিচ্ছি যে রাইটিং টাস্ক 2 বইটা হচ্ছে 380 টাকা, এবং রাইটিং টাস্ক 1 বইটা হচ্ছে 350 টাকা। তো এটা আমরা ফ্রি অর্ডার নিয়ে থাকি সব সময়। কি করি, ফ্রি অর্ডার মানে হচ্ছে আপনাকে বইটা অর্ডার করতে হবে আগে টাকা দিয়ে, তারপর হচ্ছে সুন্দর বন অথবা ইউএস বাংলা কুরিয়ারের মাধ্যমে আপনি বইটা আপনার বাসায়, আপনার যদি আহ, শহরে হয় বাসা, তাহলে আপনি বাসায় পাবেন। যদি আপনার আশেপাশে সুন্দরবন কুরিয়ার বা ইউএস বাংলা কুরিয়ার সার্ভিস থাকে, তাহলে আপনার বাসার আশেপাশে কিন্তু আমরা সেন্ড করে দিবে। আমার নির্দিষ্ট সেলার আছে, তো উনি আপনাদেরকে পাঠায় দিবে। সো কি ওয়েতে কবে কবে পাবেন আমি বলে দিচ্ছি। প্রত্যেক ফ্রাইডেতে উনি বইগুলো আপনাদের ঠিকানায় পাঠাবেন। আপনারা স্যাটারডে সানডে এই 2 দিনের মধ্যে বইটা পাবেন। যদি না হয় তাহলে আপনি মন্ডেতে বই পাবেন। তাহলে প্রত্যেক মানডেতে আপনারা বইগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ, সর্বোচ্চ নিশ্চয়তা দিচ্ছি। তবে আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। আপনি পেমেন্টটা করে ফেলবেন সর্বোচ্চ বৃহস্পতিবারের মধ্যে। যদি পেমেন্ট করে ফেলেন, তার মানে উনি কি করবে, রাতের মধ্যে লিস্ট করে শুক্রবারে হচ্ছে আপনাদের কাছে বই পাঠানোর জন্য লিস্ট গুলো নিয়ে আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দিবে। আসেন, এখন রাইটিং টাস্ক 1 এবং 2 গেল, তাহলে কি ভাইয়া
স্পিকিং এর জন্য কি করছেন, আপনাদের জন্য স্পিকিং এর ক্ষেত্রে সেম। সবগুলা বই যদি একসাথে নেন তাহলে হচ্ছে 1190 টাকা আসবে কুরিয়ার সার্ভিস চার্জ সহ। সেক্ষেত্রে আপনাদের যেহেতু তিনটা বই নিচ্ছেন, আমরা কুরিয়ার সার্ভিসে একটু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। মানে সবগুলো মিলিয়ে আপনাদেরকে কি করতে হবে হচ্ছে 1120 টাকা দিতে হবে। কত দিতে হবে? 1120 টাকা আপনাকে সেন্ড মানি করতে হবে বিকাশ নম্বরে। সেন্ড মানি করে আপনি একটা স্ক্রিনশট দিয়ে আপনার ফুল নেম, আপনার আশেপাশে যে সুন্দরবন কুরিয়ার অথবা ইউএস বাংলা কুরিয়ার আছে সেটার একটা অ্যাড্রেস দিবেন, এবং আপনার ফোন নাম্বারটা দিয়ে আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন, অথবা আমার সেলার আছে ওনাকে দিয়ে দিবেন। উনি আপনাদের ঠিকানায় প্রত্যেক ফ্রাইডেতে বইটা ডেলিভারি করবে। সানডেতে বই পেয়ে যাবেন ইনশাল্লাহ। যাদের বাসা একটু দূর, অজপাড়াগায় অথবা উপজেলা শহরে আছে, তারা হয়তো মন্ডেতে পাবেন। তার মানে ইজি ওয়েতে পাবেন। সো আমি আগেবারও বলে দিচ্ছি, যদি শুধু স্পিকিং বইটা নিতে চান তাহলে 350 টাকা প্লাস হচ্ছে 80 টাকা কুরিয়ার সার্ভিস। আর যদি তিনটা বই একসাথে নিতে চান তাহলে আপনারা ইজিতে কত 1120 টাকা সেন্ড মানি করার পরেই কিন্তু কনফার্ম করে ফেলবেন, বইটা পৌঁছে যাবে আপনাদের কাছে ইনশাল্লাহ। তাহলে রাইটিং গেল, আপনাদের জন্য স্পিকিং এ কি নিয়ে আসলাম, কোন ধামাকা আছে কিনা বাচ্চাদের মতন? বা আপনি তো রাইটিং এ আমাদেরকে মজা দিয়ে দিচ্ছেন, এরকম কথা অনেকেই বলছেন। আসেন স্পিকিং নিয়ে আমরা কথা বলি। রাইটিং এর কথা গেল, আমাদের স্পিকিং নিয়ে আমরা একটু কথা বলি। স্পিকিং এর ক্ষেত্রে আমার স্পিকিং বইটা কোথায় গেল, আমি একটু দেখি স্পিকিং বইটা। আসেন। ও, কেউ রিকোয়েস্ট করবেন না পিডিএফটা দেওয়ার জন্য, কারণ হচ্ছে এটা কপিরাইট ইস্যু আছে, তাই পিডিএফটা আমি দিতে পারবো না আপনাদেরকে। আমি জানি না এই ভিডিওর যে করছি কয় মিনিট আছে আমাদের হাতে। তো আমি একটু ওভারভিউ দিয়ে দিই আপনাদেরকে এই বই সম্পর্কে। আপনারা যারা মাক্কার বই পড়েন, ভাইয়া প্লিজ, মাক্কার কোনো বই নাই, এটা একটা স্যাম্পল আনসারের গাদা। এটা একটা 300-400 পেজের একটা বই বা 500 পেজের একটা বই। আপনি কখনো শেষও করতে পারবেন না। এই ধরনের স্যাম্পল আনসার দিয়ে কখনোই আপনি 6.5-7 পাবেন না। বিলিভ মি, এই বইটা কিনে সময় নষ্ট করেন না। মাক্কারের দিন শেষ। হাসান স্পিকিং এর বাংলাদেশ, হাসান স্পিকিং পড়েন, ইনশাল্লাহ বেটার কিছু করতে পারবেন। কেন বলছি, দ্য গ্যারান্টি আমি কেন দিচ্ছি, তার কিছু বইয়ে এবং কারণ আছে। তার মধ্যে প্রধান কারণটা আমি প্রথমেই বলে নিচ্ছি, ওয়েট করেন। আসেন। আপনাকে আইএলটিএস এর কিছু বেসিক কোয়েশ্চেন এর আনসার গুলো আমরা রেডি করে দিব, এবং সেইগুলোর পরীক্ষার হলে যদি আসে সেগুলো আপনি মুখস্থই বলবেন, কিন্তু ন্যাচারাল ওয়েতে যদি আপনি বলে ফেলেন, আপনার সেগুলোতে মার্কস নাও দিলে আপনাকে বলবে যে না, স্টুডেন্ট স্ট্যান্ডার্ড এবং সে এই বিষয়গুলো সম্পর্কে জানে, এবং সে তার ফ্লুয়েন্সিটা ধরে রাখছে, এবং আপনার মধ্যে একটা কনফিডেন্ট বিল্ড আপ হবে। সো সেই জন্য আমরা এই যে কোয়েশ্চেন গুলো নর্মালি এসে থাকে পরীক্ষার হলে যখন স্টার্টিং করে এক্সামিনার, তখন এইগুলো জেনে রাখা ভালো, এবং ভালো একটা আনসার আপনাকে অবশ্যই রেডি করতে হবে। এখানে আমি ভালো আনসার আপনাদেরকে রেডি করে দিছি। সো এখানে এই কোয়েশ্চেন গুলো সব সময় আসে, 100% আসবেই। কেন, হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার ডু ইউ কাম ফ্রম, হুইচ প্লেস ডু ইউ লিভ নাও, রাইট নাও, এরকম কথা আসবেই। কি কি ওয়েতে আপনি সেগুলো আনসার দিবেন। এখানে আমি ব্যান্ড 9 লেভেলের আনসার দিয়ে দিছি। এখন আসেন, দুইটা মিস্টেক আপনারা করেন, এই দুইটা মিস্টেক যেন না করেন সেজন্য আমি প্রথমেই আপনাদেরকে মিস্টেকের কথা বললাম। কেননা হচ্ছে আমরা সব সময় কি করি, পরে মিস্টেক গুলা ধরি না। আপনাদেরকে আমি এই বইয়েতে প্রথমে মিস্টেক গুলা কি কি হতে পারে সেইগুলো আমি একদম একদম ধরে দিলাম। প্রথমত হচ্ছে আমরা একদম শর্ট আনসার করে ফেলি এবং উত্তর অসম্পূর্ণ রেখে ফেলি। দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত কথা বলে ফেলি, যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেই বিষয়ের উপরে প্রশ্নের উত্তর না দিয়ে আমরা আদার টপিকে চলে যাই। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এখন আসেন, তাহলে ভাইয়া সবই তো বুঝলাম। তাহলে আ- আপনি যে বলেন ব্যান্ড 9 লেভেলের আনসার কি কি ওয়েতে হতে পারে, কি বিষয়গুলো, আমি যদি একটু বাংলা একটা উদাহরণ দেই। ধরেন কি হয়েছে, আপনি মুরগির মাংস ভুনা করবেন, তাহলে আপনার মাংস আছে, কিন্তু এখন মুরগির মাংস থাকলেই যে আপনার ভুনাটা অনেক মজা হয়ে যাবে তা কিন্তু না। তার মানে হচ্ছে আপনাকে এখানে স্পাইসিস ইউজ করতে হবে, আপনাকে এখানে যে বিষয়গুলো হচ্ছে মশলা ইউজ করতে হবে, মশলা। সো আলস স্পিকিং এর ক্ষেত্রেও আলস স্পিকিংটা হচ্ছে একটা মুরগ। আর এই স্পিকিং এ ভালো করতে, এই যে মুরগির মাংস বোনাটা ভালো করতে আপনাকে
আপনাকে তেল ইউজ করতে হবে এবং আপনাকে অবশ্যই বিভিন্ন ধরনের মশলা ইউজ করতে হবে। তাহলে এখানের মশলাটা কি হইতে পারে? আপনাকে অবশ্যই ইডিয়মিক, আমরা বলি ইডিয়ম ইউজ করতে হবে। তো ইডিওমেট্রিক ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্স ভোকাবুলারি, ফ্রেজাল ভার্ব, প্যারাফ্রেজ ভার্সন, দা মানে ওয়ার্ডের প্যারাফ্রেজ করতে হবে। যা বলে, ডু ইউ লাভ লাভ দিস, ইয়া আই লাভ দিস, দিস ইজ নট অ্যাডভান্স ভোকাবুলারি, ও আই এম এনজয়িং দ্যাট, আই রিয়েলি কিন অন, আই ফন্ড অফ ইউ, আই কান্ট ইনাফ অফ ইট, এরকম যে ওয়ার্ড গুলো আছে সিনোনিম করে। ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্স ইউজ করতে হবে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করতে হবে। তার মানে এই, আপনি মুরগির মশলা রান্না মুরগি যদি আপনি রান্না করতে চান, আপনাকে গরম মশলার বিভিন্ন আইটেম আছে, সেই জিনিসগুলো যে লং, এলাচি, দারচিনি, এই বিষয়গুলো ইউজ করতে হবে। এইগুলো দিতে হয় আপনার মুরগির মাংসের মধ্যে। আপনাকে হলুদ দিতে হয়, আপনাকে কি বলবো, ধনিয়া দিতে হয়, আপনাকে মরিচ দিতে হয়। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। অ্যাডভান্স গ্রামার ইউজ করতে হবে, লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে হবে। লিঙ্কিং ওয়ার্ড মানে ট্রানজিশন ওয়ার্ড, একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে যাবেন, কি ওয়েতে গেলে আপনাকে ভালো এবং অর্গানাইজ এবং ইনফরমেটিভ থাকতে হবে। এবং এক্সাম্পল এবং রিজন মাস্ট। একটা কোয়েশ্চেন যখন করবে, একটা এক্সাম্পল যে জায়গায় দিতে হয় সেগুলোতে অবশ্যই আপনি এক্সাম্পল দিবেন, রিজন দিবেন। তো আমি ইলাস্ট্রেশন, তার মানে হচ্ছে ফর এক্সাম্পল আপনাদেরকে বললাম যে ডু স্টাডি ওয়ার্ক। সো এখানে যদি আপনি একটা কানেক্টিভ সেন্টেন্স বা একটা চাঙ্ক ইউজ করেন যে টু বি অনেস্ট আই এম এ প্রাইভেট এমপ্লয়ি, ওকে, আই হ্যাভ বিন কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ এন এক্সিকিউটিভ অফিসার, ওকে। তার মানে এরপরের লাইনটা কি হইতে পারে? মোরওভার, আমি যদি আরো বলি, ইটস ফেয়ারলি রান অফ দ্য মিল 9 to 5 জব, দ্যাট মিনস রান অফ দ্য মিল। এইটা একটা হচ্ছে কি, এটা যে ফ্রেজাল ভার্ব, তো এটা যে ইডিওমিক ল্যাঙ্গুয়েজ, এটা ইউজ করছি। এসেনশিয়ালি আপনার এটার একটা ওয়ার্ড, নাইস ওয়ার্ড। স্টপ ক্যাপস আনটিল, এটার একটা ওয়ার্ড। এই যে আমি স্পাইসেস গুলো ইউজ করছি, মশলাগুলো ইউজ করছি, মুরগির মাংসের বোনাটা কিন্তু সেই হবে। যদি আমি বলি সেই, তাহলে আপনার সেই হলে কি হবে? 7 পাবেন, 8 পাবেন, 9 পাবেন, ওকে। তাহলে স্পিকিং স্ট্রাকচার লেভেলটা কেমন হইতে পারে? আসেন ভাইয়া, সবই পড়লাম ভাইয়া, এবং একটা ব্যান 9 স্কোরে স্ট্রাকচারটা রেডি করব কিভাবে? প্রশ্নের তো ধরন, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে থাকে, বিভিন্ন ওয়েতে কোয়েশ্চেন করে, সেগুলোর আনসার কি কি ওয়েতে হইতে পারে চট করে বলে দিচ্ছি। পার্ট ওয়ানে এই, যদি এই কয়টা স্ট্রাকচার যদি আপনি আয়ত্ত করতে পারেন, বস, আপনি স্পিকিং পার্ট 1 একদম মুড়ায় দুরায় দিবেন। কেন বলছি? আসেন, আপনাদেরকে এই স্পিকিং পার্ট 1 যে বিষয়গুলোর মাধ্যমে আপনাদেরকে আমি ইমপ্রুভ করব, সেটা হচ্ছে 8টা টাইপস স্ট্রাকচার আছে, 8টা টাইপ আছে, যে 8টা টাইপ, যে যে 8টা টাইপের মাধ্যমে যে একটা ধরন আছে, সেই একটা ধরন যদি আপনি কি করে না আয়ত্ত করতে পারেন। একটা ধরন হচ্ছে এরিয়া মেথড, আরেকটা হচ্ছে এক্সপ্রেশন, লজিক এন্ড এক্সাম্পল মেথড, ডেয়ার মেথড, G2S মেথড, ডিপেন্ডস, প্রেফারেন্স 1 এন্ড প্রেফারেন্স 2, এটা আর একটা মেথড, ডিপেন্ড, আইডিয়া 1, ইফ আইডিয়া 2, কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে, ফিউচার রিলেটেড কোয়েশ্চেন আসলে আনসার মেকিং মেথডস, হোয়াই দি রিলেশন কোয়েশ্চেন, হোয়াই রিলেটেড কোয়েশ্চেন আসলে আনসার মেকিং মেথডস। এই জিনিসগুলো আপনাকে 8 মেথডের মাধ্যমে আপনাকে ওয়েতে আপনাকে পার্ট 1 উস্তাদ করে তুলবো। এখন যদি আপনি মার্কার পড়েন, ভাই একটা সেন্টেন্স কিভাবে আসলো সেটার সম্পর্কে কোনো আইডিয়া নাই, ডু দিয়ে প্রশ্ন করলে কিভাবে করবেন, হোয়াই দিয়ে প্রশ্ন করলে কিভাবে করবেন, এক্সপ্রেশন যদি আসে কিভাবে করবেন, আপনাকে যখন চয়েসের বেলা বলবে, আপনি যখন আইডিয়া দেওয়ার জন্য কোয়েশ্চেন করবে অথবা ফিউচার রিলেটেড কোয়েশ্চেন করবে, এইগুলা তো আসলে মার্কারে নাই বা বাংলাদেশে প্রচলিত বইয়ে নাই। তো আপনি কিভাবে পারবেন এইগুলোর? যখন আপনাকে ধরে ধরে আপনাকে প্রত্যেকটা এরিয়াতে, প্রত্যেকটা বিষয়ে আপনাকে যখন উস্তাদ করে দিব আমি, তখন আপনাকে যে কোনো ধরনের কোয়েশ্চেন করুক, এই 8টার মধ্যে আপনি ফেলে কিন্তু পার্ট 1 আনসার দিয়ে ফেলতে পারবেন। এবং এই পার্ট 1 এই কয়েকটা মেথড যখন ফলো করবেন, আপনি তো কি বলবো, আপনি ভাই সেরা। আর তখন বলবেন হাদার মাক্কার, মাক্কার বাদ হাসান ইন, দ্যাট মিনস মাক্কার আউট হাসান ইন, মাক্কার স্পিকিং, আপনি ফেলে দেন, ফেলে দেন, কেজি হিসাবে বিক্রি করে ফেলেন। এই বইটা নেন, 350 টাকা, আপনার জ্বলে যাবে না, কখনোই জ্বলে যাবে না। 350 টাকা কেন? অনেকে মনে হাই প্রাইস মনে হচ্ছে, আমি বলবো না, হাই প্রাইস না, এটা মিডিয়াম। কারণ হচ্ছে ধরেন 250 থেকে 300 পেজের একটা বই,
এই এখন পেপারের প্রাইস অনেক বেশি, আপনারা জানেন, এখানে আমরা বেশি লাভ করছি না। সো আমি বলবো অবশ্যই লাভের আশায় না, আমি আপনাদেরকে একদম আপনাদের যে ডিজায়ার স্কোর এবং মনের মতন স্কোর চাচ্ছেন, এবং দেশ থেকে বিদেশে যে পড়াশোনা করে ফ্যামিলিকে দেশকে সাপোর্ট করবেন, সেই বিষয়ের উপরে লক্ষ্য করে কিন্তু এত কষ্ট করে আপনাদের জন্য এই বইটা রেডি করছি। হোয়াই দিয়ে যখন প্রশ্ন করবে তাহলে স্ট্রাকচারটা কি হবে এখানে দিছি আমি। আমি কথা বলবো না, আপনি যখন বইটা নিবেন তখন নিজেই বুঝবেন। মাশাল্লাহ, জাজাকাল্লাহ খায়ের। আপনি অবশ্যই প্রশংসা দিবেন। কাকে প্রশংসা দিবেন? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলাকে প্রশংসা দিবেন কেন? আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দিয়েছে আপনাদের জন্য এত সুন্দর করে এই বইটার প্রস্তুত করার জন্য। আমিও মহান রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানাই। কেননা হচ্ছে আল্লাহ যদি আমাকে সেই তৌফিকটা, সেই এবিলিটিটা না দিত, সেই ক্ষমতা, সেই জ্ঞানটা না দিত, আমি কিন্তু পারতাম না আপনাদেরকে এত সুন্দর একটা বই উপহার দিতে। এরিয়া মেথড দিয়ে আপনি কিভাবে আনসার করবেন সেটা, আপনি এরিয়া মেথড দিয়ে কি কি ওয়েতে আনসার করতে পারবেন সেটা, এক্সপ্রেশন, লজিক এবং এক্সাম্পল দিয়ে কি কি করবেন, এবং সেই এক্সপ্রেশন বা কানেক্টর গুলো কি ওয়েতে হইতে পারে, আপনাকে 12টা ওয়ে দিলাম। এখানে দেখেন আপনাদেরকে আপনি কিভাবে এক্সাম্পলটা লিখবেন, এক্সাম্পলটা বলবেন। এক্সাম্পল লিখা বা বলার ক্ষেত্রে আমরা এই কটা জিনিস অ্যাড করতে পারি। আরো অনেকগুলো ওয়ে আছে। ডিপেন্ডস, প্রেফারেন্স ওয়ান, প্রেফারেন্স টু, কোয়েশ্চেন যখন করা হবে, ডু ডু ইউ লাইক বাইং প্রোডাক্টস ইন অনলাইন, ডু থিঙ্ক চিলড্রেন শুড স্পেন্ড মোর টাইম অন সোশ্যাল মিডিয়া, হোয়াট ক্লাস ডু, এই দিয়ে এইগুলো হচ্ছে ডু দিয়ে। বা হোয়াট ডু ইউ, এইরকম যে হোয়াট ডু ইউ দিয়ে প্রশ্ন করা, এই যে প্রশ্ন করছে, তাহলে আপনি কিভাবে আনসার দিতে পারেন। এইরকম হইতে পারে ডিপেন্ডস, যে ফ্রাঙ্কলি স্পিকিং আই উড হ্যাভ টু সে দ্যাট ইটস রিয়েলি ডিপেন্ডস। Really depends. That means whether usually I prefer to eat something quick and convenient like noodles, instant noodles, for instance. I think that's because I'm very busy with my work. Preference to হইতে পারে, preference to হইতে পারে, although sometimes I would rather spend little more time and cooking something healthier, rice and vegetable, for example. শেষ। Do you eat healthy food? এই যে ফুল মডেল আনসার, এই যে এই এটা আমি মডেল আনসারটা রেডি করে দিলাম। পরীক্ষার ফলে কিভাবে আসলে কি কি ওয়েতে দিবেন সেটা বলে দিলাম। আরো কয়েকটা আনসার কোয়েশ্চেন দিয়ে আপনাদেরকে বুঝাই দিলাম। ওয়েল, আই ডু থিঙ্ক ইটস রিয়েলি ডিপেন্ডস রিসেন্টলি, তারপর অন দা আদার হ্যান্ড দিয়ে আমি কথা বললাম। ডিপেন্ডস আইডিয়া ওয়ান, ইফ দিয়া, কন্ডিশনাল সেন্টেন্স দিয়া, ডিপেন্ডস দিয়ে আমি শিখাইলাম আপনাদেরকে। So এরপরে বলেন, আপনাকে যখন এই যে তিনটা বাক্য, চারটা বাক্য দিয়ে, ধরেন ফিউচার রিলেটেড কোয়েশ্চেন আসলে এই তিনটা চারটা বাক্য দিয়ে আপনি সেন্টেন্সটা শুরু করবেন। তিনটা তিনটা বাক্য দিয়ে আপনি শুরু করতে পারেন। কি কি ওয়েতে শুরু করবেন সেটা আমি শিখিয়ে দিলাম। এরপরে যদি বলেন, এইভাবে কখনোই আপনাকে মাক্কার বলেন, চাক্কার বলেন আর জাক্কার বলেন কেউই শিখাবে না। এখান থেকে আপনি ইজিলি শিখে ফেলতে পারবেন। সো সেক্ষেত্রে আপনার ফ্লুয়েন্সি ডেভেলপ হবে। এখানে ব্যান্ড 9, ব্যান্ড 7, ব্যান্ড 8 লেভেলের ওয়ার্ড ইউজ করছি, চাঙ্কিং ইউজ করছি, ইডিয়মস ইউজ করছি। সো আপনারা বুঝতে পারবেন এই কোয়েশ্চেন যখন আসবে তখন আপনি কিভাবে উত্তরগুলো দিতে পারবেন। এটা গেল। তো পার্ট 2 এর জন্য কি করছেন? ভাই পার্ট 2 এর জন্য তো একদম মুরাদুরা ফাটাই দিছি। কেমনে ফাটাইছি দেখেন, আসেন। পার্ট 2 এর জন্য আমি যেটা করছি আপনাদেরকে, আচ্ছা, পার্ট 1 এর জন্য আমি বললাম যে যে কোয়েশ্চেন গুলোর উপরে 25 কোয়েশ্চেন্স স্পিকিং, তাহলে আমি স্পিকিং এর স্ট্রাকচার লেখা শিখলাম, তাহলে প্র্যাকটিস কিভাবে করব? আমি ওই ওয়েতেই আপনাদেরকে এই আনসার গুলো রেডি করে দিছি। আপনারা এই অ্যান্সার গুলো রেডি করে দিছি, এগুলোকে আমার স্ট্রাকচারের সাথে ফেলে ফেলে আপনি কি করবেন? আপনি এই টপিক গুলোকে আয়ত্ত করে ফেলবেন। ওকে, তাহলে আপনার পার্ট 1 কমনও পড়ে পড়ে যাবে, এবং আপনি খুব ইজিলি কি করতে পারবেন? গ্র্যাব করতে পারবেন এই যে 8টা মেথড আপনাদের শিখালাম, এই মেথড গুলো। পার্ট 2 এর ক্ষেত্রে একদম আপনাদেরকে কোন বিষয়ের উপরে অ্যানালাইজ করে দিছি, যে বিষয়গুলোর উপরে প্রশ্ন করা হয় সেগুলো হচ্ছে ফ্যামিলি, আপনার ফেভারিট বিষয়গুলোর উপরে, টাইমের উপরে, ওকেশন, অবজেক্ট, ইমোশন, পারসন, প্লেস, স্টাডি, ওয়ার্ক রিলেটেড হইতে পারে। সো কি কি এই যে প্রত্যেকটা টপিকের উপরে এই যে কিউ কার্ড হইতে পারে, এগুলো সার্চ দিলে কিউ কার্ডের ডিটেলস। ডিসক্রাইব ইউর ফেভারিট মুভি, এটা যদি আমি একটু গুগলে সার্চ করি, এটা হচ্ছে কিউ কার্ড। এই যে
কিউ কার্ডটা চলে আসছে, আনসারটা চলে আসছে। ডিসক্রাইব ইউর ফেভারিট, এটা পরীক্ষার হলেও আসছে। সো ফেভারিট নিয়ে যখন আসবে তখন আপনি কিভাবে দিবেন? এটা আমি এখানে স্যাম্পল আনসার দেখাচ্ছি, কোয়েশ্চেনটা দেখাচ্ছি, কোয়েশ্চেনটা কিভাবে আসে। এই যে কোয়েশ্চেনটা কিভাবে আসে, কোয়েশ্চেনটা কিভাবে আসে, ডিসক্রাইব আলস কি কার্ড, এই কোয়েশ্চেনটা হচ্ছে এই যে কোয়েশ্চেন, এইটা হচ্ছে কোয়েশ্চেন। সো আপনাকে যখন আমি এই বইতে দেখায় দিলাম যে আপনি কিভাবে কি করবেন, আলসি স্পিকিং এর যে কয়টা পার্টের উপরে কোয়েশ্চেন করে সেই কয়টা পার্টের কোয়েশ্চেনও দিয়ে দিলাম। এখন তাহলে আপনাকে প্রিপারেশন নেওয়ার পালা, আসেন সেগুলোর উপরে বেস করে আপনি স্পিকিং পার্ট 2 এবং 3 কিভাবে সলভ করবেন সেটার উপরে আমি কিন্তু আপনাদেরকে আহ দিয়ে দিলাম যে এইভাবে সলভ করতে হয়। আচ্ছা, এটা একটা। এখন আসেন আপনি পার্ট 2 পার্ট 3 সলভ করবেন কিভাবে সেটা বললাম, বা একটা স্যাম্পল আনসার দিয়ে আপনাদেরকে বুঝালাম যে পার্ট 2 এইটা, পার্ট 3 এইটা। এখন আসেন আমরা কিভাবে করব, আপনাদেরকে আমরা শিখাবো যে পিপল রিলেটেড, পার্সন রিলেটেড কিওয়ার্ড যতগুলো আসছে পরীক্ষাতে এই পর্যন্ত সবগুলোর একটা লিস্ট করলাম। এবং লিস্ট করে, যেহেতু এগুলা পিপল পার্সন, সো লিস্ট করে আমরা একটা চাঙ্কিং ওয়েতে টেমপ্লেট রেডি করে ফেলবো, যে টেমপ্লেট গুলোর মধ্যে যে বিষয়ের উপর আসবে সেই বিষয়ের উপরে রিজন দিব, কেন তাকে পছন্দ করি, কি কি ওয়েতে তাকে আপনি চিনেন, এই সবগুলো বিষয় আপনি টেমপ্লেট যখন ইউজ করবেন, ইন্ট্রোডাকশনে কি ওয়েতে আপনি ইউজ করবেন, ব্র্যাকেটে যে জিনিসগুলো দেয়া আছে সেগুলো হচ্ছে আপনি ইউজ কর, আপনাকে বসাতে হবে কিওয়ার্ডটা বুঝে, কিওয়ার্ডের কোয়েশ্চেনটা বুঝে বসাতে হবে। বাকিগুলো আপনি মোটামুটি প্র্যাকটিস করলে আপনার মধ্যে চলে আসবে। সো এটা, এটা গেল পিপল পার্সন রিলেটেড দুইটা টেমপ্লেট আমি ইউজ করলাম, যেটা যে কোনো একটা ইউজ করতে পারেন, এটা কেউ ইউজ করে না, এটা কোনো কপি পেস্ট করার কিছু নাই। যে যত প্র্যাকটিস করবে সে তত টেমপ্লেটটা আয়ত্ত করতে পারে, যেটা ইজি মনে হয় সেটা ইউজ করবেন। পার্ট 2 এর ক্ষেত্রে প্লেস রিলেটেড যতগুলো আসছে পরীক্ষাতে সেগুলো দিয়ে রেডি করলাম। প্রত্যেকটার উপরে ইভেন্ট রিলেটেড, অবজেক্ট রিলেটেড, থিংস রিলেটেড টেমপ্লেটস একটা দুইটা করে আমি প্রত্যেকটা দুইটা করে দেওয়ার চেষ্টা করছি টেমপ্লেটস আপনাদের জন্য ইজি করার জন্য। সো এগুলো প্র্যাকটিস করলে এর থেকে গুছানো সম্ভব না। এরপরে বলেন ভাইয়া এটা তো দিলেন, টেমপ্লেট তো দিলেন, তাহলে আমাদের কিছু স্যাম্পল আনসার বা যে কিওয়ার্ড গুলো প্রিভিয়াস পরীক্ষাতে আসছে সেগুলো বা কিভাবে সলিউশন করে দিলেন, আমরা সেগুলোর সলিউশন করে দিছি। মোটামুটি 40টা কিওয়ার্ড দিছি, এইগুলো বা 50টা দিছি। এগুলো প্র্যাকটিস করলে আর লাগবে না, আর কিছু লাগবে না। তবে আপনাকে এই টেমপ্লেট গুলো, চাঙ্কিং গুলো আয়ত্ত করতে হবে। ইন্ট্রোডাকশন কিভাবে বলে, এটার বডিটা কিভাবে বলে, রিজনটা কিভাবে দিতে হয়, এক্সাম্পলটা কিভাবে দিতে হয়, ইডিয়মস ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্স ভোকাবুলারি, তারপর হচ্ছে ভোকাবুলারি শিখলেন আপনি, অর্গানাইজ ইনফরমেশন অর্গানাইজ করা, প্রত্যেকটা সেন্টেন্স অর্গানাইজ করে দিছি, একটার সাথে আরেকটা কানেক্টেড। তো আপনাকে, আপনি কখনোই ট্র্যাক ছেড়ে বের হয়ে যেতে পারবেন না পরীক্ষার হলে স্পিকিং পার্ট 2 এর ক্ষেত্রে। সো এটা গেল। আপনাদেরকে ভোকাবুলারি আমি শিখিয়ে দিচ্ছি এখানে, এখানে ভোকাবুলারি আমি শিখাচ্ছি, ভোকাবুলারি আপনি শিখতে পারবেন এখান থেকে। পার্ট 3 ক্ষেত্রে কি করছেন, 3 তো আরো আরো একদম মাখন, মাখনের মতন আমি 3টা আপনাকে রেডি করে দিছি। কেন বলছি আসেন, এটা তো হচ্ছে ওর স্যাম্পল আনসার এবং 3 স্যাম্পল আনসার দিছি এবং সাথে হচ্ছে ভোকাবুলারি দিছি। এখন পার্ট 3 আপনাদেরকে কয়টা জিনিস আপনাদের শিখাই দিব। আসেন পার্ট 3 ক্ষেত্রে আপনি কয়টা বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন। স্পিকিং এ পার্ট 3 আপনাকে অবশ্যই কিছু বিষয়ের উপরে অবশ্যই দক্ষতা থাকতে হবে। পার্ট 3 অবশ্যই আপনি আমার এই স্ট্রাকচার গুলো ফলো করবেন। একটা স্ট্র্যাটেজি দিলাম এখানে, একটা স্ট্র্যাটেজি গেল, 2 নাম্বার স্ট্র্যাটেজি এটা কি আমি যেখানে বলে দিছি, প্যারাফ্রেজ দিছি কিছু। তো 3 নাম্বারটা কই, এখানে আসেন। 3 নাম্বার স্ট্র্যাটেজি এটা হচ্ছে গিভ ইউর অপিনিয়ন্স এন্ড রিজনস, যখন প্রশ্ন করা হবে এবং প্রশ্নটা সেটা আমি দিয়ে দিলাম। সো আপনি প্রশ্ন দেখলে বুঝতে পারবেন এটা গিভ ইউর অপিনিয়ন বা রিজনের মধ্যে কিনা, প্রোভাইড ইনফরমেশনের মধ্যে কিনা। তাহলে আপনি বুঝতে পারবেন কোন স্ট্র্যাটেজিতে আপনাকে প্রশ্ন করা হচ্ছে, কোন স্ট্র্যাটেজিটা আপনি ফলো করবেন। পরীক্ষার হলে 4টা 5টা কোয়েশ্চেন আসলে আপনি প্রত্যেকটা স্ট্র্যাটেজি যখন আপনি বাসায় আয়ত্ত করে ফেলবেন তখন আপনি কিন্তু আনসার দিতে পারবেন। তারপরে আপনাকে প্রশ্ন করা হলো হোয়াই রিলেটেড কোয়েশ্চেন, যখন করা হলো তার আনসার কিভাবে দিবেন। তারপরে
প্রেসিং কিউজালিটি, দ্যাট মিনস হচ্ছে আপনি কজ রিলেটেড যে কোয়েশ্চেন গুলো হবে আপনাকে সেইগুলোর আপনি আনসার কিভাবে দিবেন, কি কি ওয়েতে, কি কি চাঙ্ক ইউজ করবেন, কি কি কানেক্টর ইউজ করবেন, সেটা একটা মডেল আনসার দিয়ে দিলাম। একদম হচ্ছে টকিং অ্যাবাউট দা, আপনি আগে কি করেছেন, পাস্ট, টকিং অ্যাবাউট দা পাস্ট, আপনার পাস্টে কি করেছেন, আপনার পাস্টটা কেমন ছিল, সেগুলো নিয়ে কথা বলবে। সো এটা হচ্ছে স্ট্র্যাটেজি। সো 7 নম্বর হচ্ছে টকিং অ্যাবাউট দ্য ফিউচার, ফিউচার রিলেটেড কোয়েশ্চেন যখন করবে সেই স্ট্র্যাটেজি গুলা কি হবে, সেই চাঙ্কিং গুলা কি হবে, এখানে আমি মডেল আনসার দিয়ে আপনাদেরকে দৌড়িয়ে দৌড়িয়ে একদম। এবং লেক্সিক্যাল রিসোর্সের জন্য, আচ্ছা, পার্ট টু এর কিছু বেসিক কোয়েশ্চেন আসে, এখানে আবার এক্সট্রা করে দিয়ে দিলাম, যে বলে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, টেল মি অ্যাবাউট ইউর হাউস, টেল মি অ্যাবাউট ইউর জব, এরকম কোয়েশ্চেন করলে, বা টেল মি অ্যাবাউট ইউর হবিস, এইরকম কোয়েশ্চেন করলে ব্যান্ড 9 লেভেল আনসার দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফ্রেজাল ভার্ব এবং ইডিয়মস, যেগুলো আপনি ইউজ করবেন পরীক্ষার হলে কিভাবে। দেন ব্রিং আপ, ধরেন টু টু লুক আফটার এন্ড এডুকেট দ্য চিলড্রেন, এটার মিনিং হচ্ছে এটা। আক্স অ্যারাউন্ড, এটার মিনিং কি, আক্স অ্যারাউন্ড এটার মিনিংটা কি সেটাও আমি দিয়ে দিলাম। এবং পরীক্ষার হলে প্রশ্নতে এরকম প্রশ্ন আসলে কি ওয়েতে আপনি আনসার দিবেন সেটা বলে দিলাম। কল্ড অফ মানে ক্যান্সেল, অথবা অ্যারেঞ্জ ইভেন্টটা কি হচ্ছে, আপনি কোনো একটা ইভেন্ট অ্যারেঞ্জ করেছেন, সেটা ক্যান্সেল করে দিতে হচ্ছে কোনো একটা কারণে, সেটাকে বলা হয় কল্ড অফ। এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। এইরকম ভার্ব দিয়ে দিয়ে অন, এইরকম ভার্ব দিয়ে দিয়ে আপনি ফ্রেজাল ভার্ব দিয়ে দিয়ে কিভাবে আপনার পরীক্ষার হলে কোয়েশ্চেন গুলো আনসার দিবেন সেগুলো, এবং এগুলো দিলে আপনি ব্যান্ড 7+ পাবেন। তো দেখেন, এইরকম ধরে ধরে কিন্তু আপনাকে কেউ বুঝাবে না, আমার মনে হয় না এখানে আপনাকে কেউ ধরে ধরে বুঝাবে, বুঝানোর কিছু নাই মনে করছে। মাক্কার বইয়ে কি করছে, স্যাম্পল আনসার দিছে আসরে, মাক্কার থেকে আসে রে। আরে ভাই, আমি যদি প্রশ্নগুলো কালেক্ট করে সেগুলোর একটা স্যাম্পল আনসার দিয়ে একটা বই রেডি করি, এইটা বারবার পড়েন আপনি, ওইগুলা থেকেই প্রশ্ন করা হয়। আসলে এইগুলার বাইরে পৃথিবীতে আর কোনো কোয়েশ্চেনই নাই। তাহলে আপনি ওই মাক্কার পরে কমন পড়ে এটা বলাটা ভুল ধারণা। মাক্কার উনি কি করছে, উনি আসলে কি করছে, উনি জাস্ট প্রিভিয়াস যে প্রশ্নগুলো হচ্ছে, ধরেন এই কয়েক মাসে যে প্রশ্নগুলো হচ্ছে সেগুলোকে কালেক্ট করে সেগুলোর একটা স্যাম্পল আনসার রেডি করে, আমি জানি না কোন স্ট্যান্ডার্ডে করে, এইটার কোন স্ট্যান্ডার্ডই আমার কাছে লাগে না। বাংলাদেশে অনেক টিচারই বলছে এটার কোনো স্ট্যান্ডার্ডই নাই। তো স্ট্যান্ডার্ড নাই, শুধুমাত্র কি করে ওই প্রশ্নগুলো বারবার কোয়েশ্চেন করে, এক্সামিনার ওইগুলো বারবার কোয়েশ্চেন করে, এই জন্য আসে। সবাই মনে করছে যে মাক্কার থেকে আসছে, মাক্কার থেকে। আমিও কোয়েশ্চেন গুলো কালেক্ট করে এনে যখন বই একটা রেডি করে ফেলতে পারবো, তখন আমার বইটাও মাক্কারের মতন হয়ে যাবে। আপনারা বলুন মাক্কার মাক্কার, এত কিছু না। আমরা প্রত্যেকবার এই কোয়েশ্চেন, এই বইটাও আপডেট করব, প্রত্যেকটা 3 মাস পর পরে এই বইটা আপডেট করব। সো এই বইটা আপডেট করলে কি হবে, মাকারের মতনই আপনারাও এই বইও পেয়ে যাচ্ছেন, যে আপডেট কোয়েশ্চেন গুলো আমরা অ্যাড করে দিব, সেগুলো মডিফাই করে দিব, তবে স্ট্রাকচার গুলো সারা জীবন সেম থাকবে। এই স্ট্রাকচার গুলো, চাঙ্কিং গুলো, C1 C2 লেভেলের ওয়ার্ড গুলো আপনি বারবার ইউজ করতে পারবেন। তারপরে ভোকাবুলারি ইউজ করবেন, আপনি কি কি ওয়েতে ভোকাবুলারি ইউজ করবেন, কোন কোন টপিক। এই পরীক্ষাতে আপনাদেরকে আমি কি করছি, ধরেন আপনি তো বইটা পড়ার পরে এখন চিন্তা করেন মক টেস্ট দিতেন, মক টেস্ট দিয়ে দেন, আপনার চেনা পরিচিত কারো কাছে মক টেস্ট দিয়ে দেন, অথবা আমার সাথে মক টেস্টের জন্য যোগাযোগ করেন। মাত্র 350 টাকা নিব। মক টেস্টে আপনি দিবেন আমার কাছে, ফিডব্যাক দিব, সাথে নোট দিব, বইটা সাথে রাখবেন। বইটা কোন ওয়েতে আপনি আনসার গুলো করছেন, কি কি জায়গায় বলেছি, বইয়ের কোন কোন জায়গায় গেলে এগুলো সমাধান পাবেন সেগুলো বলে দিব। সলিড একটা পিস অফ নোট। মাক্কারের দিন শেষ, আপনার হাসান স্যারের বাংলাদেশ এটা নিয়ে, স্লোগানটা মাথায় নিয়ে পড়াশোনা করেন, ইনশাল্লাহ বেটার কিছু করবেন, ইনশাল্লাহ বেটার কিছু করবেন। 7+ তো অবশ্যই আসবে। এই স্ট্র্যাটেজি গুলো পার্ট 1 2 3 প্রত্যেকটা ধরে ধরে শিখাইছে এখানে। মাক্কারে কি ধরে ধরে শিখায়, এই রিসেল মিসেলের যে রাইটিং এর বই, ওখানে শুধু স্যাম্পল আনসারটা দেয়া, কখনো কেউ শিখায় না আপনাদেরকে, কেউ এরকম শিখাবেও না, শিখাতে যাচ্ছেও না। কারণ তারা মনে করছে অনেক টাইম দিতে হয়, বোরিং লাইফটা অনেক ইজি করার চেষ্টা করেন। আমরা অ্যাজ এ টিচার, ট্রেনার, ইনস্ট্রাক্টর, তবে আমরা বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করি না। অনেকেই অনেকেই শুধু টাকার চিন্তা করি। টাকার চিন্তা করলে হবে না, স্টুডেন্টদেরকে বেস্ট কিছু দিতে হবে। সো বেস্ট কিছু দেওয়ার জন্য বেস্ট একটা সমাধান নিয়ে আসছি সবার জন্য, এটা একটা প্যাকেজ। সো এই প্যাকেজটা সবাই নিয়ে নেন। রাইটিং এবং স্পিকিং এর প্যাকেজ হচ্ছে 1190 টাকা। যদি আপনি 1190 টাকা বইটা প্যাকেজ
এ করেন, তাহলে আমরা শুধু 1120 টাকা রাখবো আপনাদের কাছে। 1120 টাকায় 3টা বই আপনি কুরিয়ারে, সুন্দরবন কুরিয়ার অথবা ইউএস বাংলা কুরিয়ারে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসের পয়েন্টে পেয়ে যাবেন, অথবা যাদের একদম সিটি এলাকায় যে হোম ডেলিভারি দেয়া যায় এরকম হয়, তাহলে সুন্দরবনে কিন্তু হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিবে বইটা ইনশাল্লাহ। এই হচ্ছে অবস্থা। যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারটা, এখানে যে ডিটেলসে যে নাম্বারটা দেওয়া আছে ডিসক্রিপশনে, সেই ডিসক্রিপশনে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে ডিটেলস আরো বলতে পারবো। ডিটেলস আর বলার কিছু নাই, একদম ধরে ধরে বাচ্চাদের মতন ধরে ধরে শিখিয়ে দিলাম। শুধুমাত্র যদি সিঙ্গেল বই নিতে চান, রাইটিং টাস্ক 1 350, রাইটিং টাস্ক 2 380, এবং হচ্ছে রাইটিং স্পিকিং স্পিকিং বইটা হচ্ছে 350। তো যদি আলাদা আলাদা নেন তাহলে আলাদা আলাদা কুরিয়ার সার্ভিস দিতে হবে। তিনটে একসাথে নিলে 390, 1190 টাকার জায়গায় 1120 টাকা রাখা হবে। এটা হচ্ছে অফার প্রাইস, খুবই সীমিত সময়ের জন্য দেয়া হচ্ছে। কারণ হচ্ছে আমরা বেশি লাভ করছি না, আমরা শুধু চাচ্ছি আপনাদের একটা অদূর ভবিষ্যতে ভালো কিছু করেন। আমরা আমি কি এই যে এতগুলো টাইম স্পেন্ড করলাম, এই টাইম যদি আমি আমি এখানে ইউকেতে ইংল্যান্ডে আমি সময় দিতাম, আমি লাখ টাকার উপরে কামাইতাম। কিন্তু আমি বই থেকে লাখ টাকার চিন্তা করছি না, আমি বই থেকে চিন্তা করছি যে আপনারা যেন কোনোভাবে উপকৃত হন। সেজন্যই এই বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসলাম। বইগুলো একদম আপনাদের দরে দরে খাওয়ানোর জন্য, যারা একদম বেসিক থেকে শুরু করতে চাচ্ছেন, প্রাথমিক থেকে ধরে অ্যাডভান্স লেভেলে যেতে চাচ্ছেন, তারা বইগুলো নিয়ে উপকৃত হবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।